আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদের ম্যারাথন P8 এর পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, চ্যাপ্টার দুইটা। তো ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, আর চ্যাপ্টার 5 এর মেজরিটি পোর্শনটা আজকে আমরা পড়বো, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তো আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখেন, ওকে, এই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা অনেকে একটু কম গুরুত্ব দিয়ে থাকি, তাই না? তো এটার মধ্যে একটু ইনফরমেশন বেসড তথ্য বেশি। সো এখানে একটু মুখস্থ টাইপের জিনিসপত্র আছে, যেমন ইউনিট ডাইমেনশনগুলা বা বিভিন্ন ধরনের ভ্যালুগুলো আছে। আর লাস্টের দিকে আমাদের কিছু ইনস্ট্রুমেন্টের ইরর আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের আসলে অনেকেরই পড়তে ভালো লাগে না, আমরা একটু কম গুরুত্ব দিই। বাট রিসেন্ট ইয়ারগুলোতে যদি আমরা কোয়েশ্চেন দেখি, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন লাস্ট বছরও কিন্তু মেডিকেল এবং ডেন্টাল, একদম ডেন্টাল 23-24 আর মেডিকেলে 22-23, দেখছেন রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু আসছে, অনেকবার প্রশ্ন আসে। মানে লাস্ট 5-7 বছরের কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করা হয়, দেখা যাবে এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা বা দুইটা কোয়েশ্চেন আসে। ওকে, তো আমরা এই চ্যাপ্টারটা আসলে একটু গুরুত্ব দিয়েই পড়বো, এখানে আমরা কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তো আমাদের কাছে আজকে আশা করি সহজ লাগবে, কারণ যেহেতু আমরা 7টা লেকচার পড়ে আসছি, তো অনেকগুলা ইউনিট ডাইমেনশন পড়ছি, অনেক ভ্যালু আমরা মুখস্থ করে আসছি। তো এই চ্যাপ্টারটা আশা করি কঠিন লাগবে না আমাদের কাছে। তো ঠিক আছে, শুরু করি। নেচার অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো আমাদের ওয়ার্ল্ডকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড আর একটা বায়োলজিক্যাল ওয়ার্ল্ড। ওকে, এই যে ফিজিক্যাল আর একটা বায়োলজিক্যাল। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে কি? যে যাদের আসলে জীবন নাই, তাই না? আর বায়োলজিক্যাল হচ্ছে কি, যাদের জীবন আছে। তো আজকের এই চ্যাপ্টারটাতে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে কথা বলবো। তো ফিজিক্যাল ওয়ার্ল্ড বেসিক্যালি কনসিস্ট অফ 4 এলিমেন্টস। এই 4টা এলিমেন্ট আমরা একটু মাথায় রাখবো, যে স্পেস, টাইম, ম্যাস অ্যান্ড এনার্জি। ওকে, এই 4টা এলিমেন্ট আমরা সহজে মনে রাখতে পারি একটা ওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে স্টেম দিয়ে আমরা মনে রাখতে পারি। স্টেম, আমরা বায়োলজিতে স্টেম শব্দটা আমরা শুনছি অনেক, তাই না? তো স্টেম দিয়ে আমরা মনে রাখবো এস ফর স্পেস, ওকে, T for time, E for energy, M for mass. তো এখান থেকে এমসিকিউ দিতে পারে যে কোনটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট নয়, এখান থেকে 4টা থেকে 3টা দিয়ে আর একটা নতুন একটা অপশন দিবে। ওকে, দেন আমরা জেনারেল ফিজিক্সকে আমরা আরো দুইটা সাব ডিভাইডে গ্রুপে ভাগ করি, একটা মেকানিক্স আর একটা কি প্রপার্টিস অফ ম্যাটার। আচ্ছা, দেখেন, মেকানিক্স আর প্রপার্টিস অফ ম্যাটার, মেকানিক্সকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা স্ট্যাটিক্স আর একটা ডাইনামিক্স। আর প্রপার্টিস অফ ম্যাটারকে আবার দুইটা ভাগে ভাগ করি, একটা জেনারেল প্রপার্টি আর স্পেশাল প্রপার্টি। তো আমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে জেনারেল প্রপার্টি কি কি আছে, এটা মানে কি, যে প্রত্যেকটা বস্তুরই কিছু আছে, সাধারণ কিছু প্রপার্টি থাকে, সবার মধ্যে আছে, তাই না? যেমন দেখেন, আমার ম্যাস আছে, বা একটা গ্যাসিয়াস সাবস্টেন্স তারও একটা ম্যাস আছে, বা একটা লিকুইড তারও একটা ম্যাস আছে। তাহলে ম্যাস হচ্ছে কি একটা জেনারেল প্রপার্টি। দেখেন, প্রপার্টিস হুইচ আর অ্যাসোসিয়েটেড মোর অর লেস উইথ অল দ্য বডিজ, ঠিক আছে? সকল বডিসের ক্ষেত্রে যে প্রপার্টিগুলো থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে জেনারেল প্রপার্টি। কি কি আছে এমন? ওয়েট আছে, এক্সপানশন আছে, রেজিস্ট্যান্স, ইলাস্টিসিটি। তো সকলেরই কিন্তু ওয়েট থাকবে, ইলাস্টিসিটি থাকবে, সো এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি জেনারেল প্রপার্টি। অন দ্য আদার হ্যান্ড, দ্য প্রপার্টিস হুইচ আর নট অ্যাসোসিয়েটেড উইথ অল দ্য বডিজ আর কল্ড স্পেশাল প্রপার্টি। সো এটা আসলে সবার থাকবে না, স্পেশাল কিছু ম্যাটারের ক্ষেত্রে থাকবে বা অবজেক্টের ক্ষেত্রে থাকবে। যেমন দেখেন, ভিসকোসিটি, রিজিডিটি, ফ্রেজিলিটি হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ অনলি সলিড বডিজ। আপনাদের ইসাক স্যারের বইয়ে এই জিনিসটা একটু ভুল লিখছে, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক, যে এই ভিসকোসিটি এখানে ভুলে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সলিডের তো আসলে ভিসকোসিটি না, ভিসকোসিটি হচ্ছে কি, আমরা জানি যে লিকুইড বা গ্যাসিয়াস সাবস্টেন্সের যে ফ্রিকশনটা, তাকে আমরা বলি হচ্ছে ভিসকোসিটি। সো এখানে ইলাস্টিসিটি হবে। ওকে, ইলাস্টিসিটি, এটা একটু প্রিন্টিং মিস্টেক, আপনারা ঠিক করে নেবেন। ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি বা রিজিডিটি অ্যান্ড ফ্রেজিলিটি, এই জিনিসগুলো কিন্তু সলিডের একটা স্পেশাল। যেমন এটা লিকুইডের ক্ষেত্রে আমরা পাবো না, ঠিক আছে? আচ্ছা, দিস আর দ্য স্পেশাল প্রপার্টিস অফ সলিড। ভিসকোসিটি ইজ দ্য স্পেশাল প্রপার্টি অফ লিকুইড, লিকুইডের ক্ষেত্রে ভিসকোসিটি। ওকে, দেখেন, ভিসকোসিটিটা কার স্পেশাল প্রপার্টি? সেটা হচ্ছে লিকুইডের অ্যান্ড গ্যাসিয়াস সাবস্টেন্সের। আর সারফেস টেনশন হচ্ছে শুধুমাত্র লিকুইডের। সারফেস টেনশন কিন্তু শুধু লিকুইডের, একটু মনে রাখবেন। সারফেস টেনশন, এই ওয়ার্ডগুলো আমরা অলরেডি পড়ে আসছি আমাদের আগের লেকচারগুলোতে, কিন্তু আমরা ভিসকোসিটি,
সারফেস টেনশন, সারফেস এনার্জি, এগুলো আমরা পড়ে আসছি। তো এগুলো আশা করি আমাদের কাছে এখন কঠিন লাগবে না। ভিসকোসিটি হচ্ছে কি লিকুইড আর গ্যাসিয়াস সাবস্টেন্সের, আর সারফেস টেনশন হচ্ছে কি শুধুমাত্র লিকুইডের একটা স্পেশাল প্রপার্টি। ওকে, তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা। তো একটা হচ্ছে মেকানিক্স, একটা প্রপার্টিস অফ ম্যাটার। প্রপার্টিস অফ ম্যাটার হচ্ছে দুইটা, জেনারেল প্রপার্টি আর স্পেশাল। সো আমাদের এমসিকিউতে আসতে পারে এই নিচের পোর্শন টুকু থেকে, যে জেনারেল প্রপার্টিগুলো কি কি আছে, আর স্পেশাল লিকুইডের ক্ষেত্রে কোনটা, আর হচ্ছে লিকুইড গ্যাস দুইটার ক্ষেত্রে কোনটা। আমরা একটু ভালো করে মনে রাখবো এই জিনিসটা। ওকে, আমরা একটা কুইজে অ্যাটেন্ড করি। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে বেশিরভাগ অ্যান্সার দিচ্ছেন হচ্ছে এ। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ দ্য স্পেশাল প্রপার্টি অফ ফ্লুইড? ফ্লুইডের স্পেশাল প্রপার্টি হচ্ছে ভিসকোসিটি, আপনারা দেখাইছেন অনেকেই, বাট কারেক্ট অ্যান্সার কিন্তু হচ্ছে বি, তাই না? সারফেস টেনশন। যখন শুধুমাত্র আপনাকে ফ্লুইডের ক্ষেত্রে বলবে, যখন শুধুমাত্র ফ্লুইডের ক্ষেত্রে বলবে, এটা তো আমি প্রশ্ন করা হয়েছে কি ফ্লুইডের ক্ষেত্রে, তাহলে সারফেস টেনশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভিসকোসিটি কখন, মানে ভিসকোসিটি হচ্ছে যারা হচ্ছে প্রবাহিত হইতে পারে, যেমন লিকুইডেরও হয় আপনার গ্যাসেরও হয়। সো যেহেতু শুধু ফ্লুইড বলছে, সো কম্পারেটিভলি কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সারফেস টেনশন। আর যখন ফ্লুইড প্লাস গ্যাস দুইটাই থাকবে তখন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ভিসকোসিটি। তো এটা কিন্তু আপনারা একটু অনেকেই ভুল করছেন আর কি। হ্যাঁ, তো আমি একটু বলি কারা কারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। তাশিদ ইসলাম, নাজিহা, জারিন, তাসনিয়া, সাদিয়া, ফাজিন, ইস্পাহানি, সিমিন, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, শুনেন, ইলাস্টিসিটি হচ্ছে আমরা জেনারেলেও আছে, বাট আমরা হচ্ছে সলিডে, যদি সলিড থাকে তাহলে হচ্ছে সলিডে আমরা কারেক্ট দাগাবো অ্যান্সার। ওকে, আফতাহি জেনারেলও ইলাস্টিসিটি দিয়েছে, আমরা হচ্ছে জেনারেলও জানবো, দুইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝছেন? তবে সলিডেরটা হচ্ছে আমরা বেশি কারেক্ট হচ্ছে হিসেবে আমরা দাগাবো। ফ্লুইড তো গ্যাস আর লিকুইডকে বলে, ফ্লুইড তো গ্যাস আর লিকুইডকে বলে। আচ্ছা ঠিক আছে, যখন আমার ওই কোয়েশ্চেনটাতে কি ছিল যে আপনার হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফ্লুইড বলতে লিকুইডকে বোঝানো হয়েছে, বুঝছেন? কোয়েশ্চেনটাতে একটু ভালো করে এখানে দেয়া নাই আর কি, এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে লিকুইড। ওকে ওকে, এরপরে আমরা যাই হচ্ছে কিছু ওয়ার্ড নিয়ে আমরা দেখব। আমরা ফিজিক্সের বিভিন্ন জায়গায় কিন্তু কনসেপ্ট, হাইপোথিসিস, পোস্টুলেটস, প্রিন্সিপাল বা থিওরি, ল, এগুলো আমরা দেখি। তো এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু একই জিনিস মিন করে না। তো এগুলো কি আসলে দেখেন। তো ফার্স্টে আমরা হচ্ছে হাইপোথিসিস নিয়ে যদি একটু কথা বলি। হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস, আচ্ছা, হাইপোথিসিস মানে হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে যখন অনুমান করে নিই যে এটা হতে পারে, তো এটা আসলে অ্যাকচুয়ালি যখন পরীক্ষা করে দেখা যায় যে এটা ট্রু, এটা হতেও পারে বা এটা কাছাকাছি যেতে পারে। ঠিক আছে, তো হাইপোথিসিস মানে হচ্ছে আমরা যেই জিনিসটা অনুমান করে নিচ্ছি, যখন এই হাইপোথিসিসটা যখন এক্সপেরিমেন্টালি প্রুভ হবে, হ্যাঁ, একদম সত্য প্রমাণ হবে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটাকে কি বলি? আমরা থিওরি। তো থিওরি কখন বলবো? যখন হাইপোথিসিসটা যখন এক্সপেরিমেন্টালি প্রুভ হবে, তখন আমরা বলবো এটাকে থিওরি। আচ্ছা, আর যখন একটা থিওরি, যখন থিওরি কি আছে আর হাইপোথিসিস কি আছে, আমরা কিন্তু পড়েছিলাম যে অ্যাভোগাড্রোর যে হাইপোথিসিস, অ্যাভোগাড্রোর হাইপোথিসিস, তো এটাকে আমরা হাইপোথিসিসই বলি, কারণ অ্যাভোগাড্রো এই জিনিসটা, এই যে মানটা দেয়া ছিল, সেই মানটা কিন্তু একদম পুরোপুরিভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ না, এই জন্য আমরা এটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপোথিসিস। আর কিছু কিছু হাইপোথিসিস যখন প্রুভ হবে, একদম বৈজ্ঞানিকভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ হবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে থিওরি। যেমন হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, তাই না? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, বা ম্যাক্স প্লাঙ্কের থিওরি, তাই না? ম্যাক্স প্লাঙ্কের যে থিওরি, তো এটা, এই থিওরিগুলো যখন আবার অনেকভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ হবে, এবং যখন আমরা একটা স্টেটমেন্ট বা কোনো একটা ফর্মুলা আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, তখন এই জিনিসটাকে আমরা কি বলবো? ল বলবো। ল কখন বলি? যখন হচ্ছে আমরা একটা ফর্মুলা আকারে অথবা স্টেটমেন্ট আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারি, তখন এটাকে আমরা কি বলবো? ল। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কিছু ল যখন আমরা দেই, হ্যাঁ, সায়েন্টিস্টরা যখন দেয়, তার আগে না কিছু জিনিসকে স্বীকার করে নিতে হয়, হ্যাঁ, যে এই জিনিসটা হচ্ছে এই শর্তগুলো মানলে তখন হচ্ছে এই লটা হচ্ছে আমরা বলতে পারি যে কারেক্ট। তো এই জিনিসটাকে আমরা কি বলি? পোস্টুলেটস। পোস্টুলেটস মানে কি? যেই জিনিসগুলো আমরা স্বীকার করে নেই, কোনো একটা ল দেওয়ার আগে আমরা যখন স্বীকার করি। আচ্ছা, আর বাকি আছে দুইটা জিনিস। আচ্ছা, ল এর এক্সাম্পল কি? আমরা তো অনেক পড়ছি, বয়েলস ল, চার্লস ল, তাই না?
তারপর হচ্ছে ওহমস ল কি ছিল, ভি ইজ ইকুয়াল টু আই আর, এরকম অনেকগুলো ল আমরা পড়েছি। তো এগুলো হচ্ছে একটা ফর্মুলা আকারে আমরা প্রকাশ করতে পারছি, বা হচ্ছে একটা স্টেটমেন্ট আকারে আমরা দিতে পারতেছি। আচ্ছা, আরো আছে দুইটা জিনিস এখানে, কনসেপ্ট আছে অ্যান্ড প্রিন্সিপাল আছে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি যে কি বলছে অ্যাকচুয়ালি বইয়ে। কনসেপ্ট হচ্ছে দ্য কারেক্ট রিয়েলাইজেশন। আমরা একটা জিনিসকে যখন আমরা রিয়েলাইজ করি, হ্যাঁ, যে তখন আমরা তাকে আমরা বলি কনসেপ্ট। যেমন হিট, হিট হচ্ছে একটা এনার্জি, এটা আমরা ফিল করতে পারছি যে হিট হচ্ছে একটা এনার্জি। যদি কোনো অবজেক্টের মধ্যে আমি হিট দেই তখন তার টেম্পারেচার বাড়ে, আর যখন আমরা হিট সরাই নিই তখন তার টেম্পারেচার কি হয়, কমে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, কনসেপ্ট। ওকে, আচ্ছা, তো দেন হচ্ছে প্রিন্সিপাল জিনিসটা কি। প্রিন্সিপাল হচ্ছে দ্য ন্যাচারাল ট্রুথ হুইচ ক্যান বি প্রুভ ডিরেক্টলি অ্যান্ড বাই দ্য হেল্প অফ দ্য ট্রুথ মেনি ন্যাচারাল ফেনোমেনা ক্যান বি এস্টাবলিশড। আচ্ছা, কিছু ন্যাচারাল ট্রুথ, যে জিনিসগুলো হচ্ছে কিছু আপনার ন্যাচারাল ফেনোমেনাকে আমরা এস্টাবলিশ করতে পারি। যেমন ধরেন প্রিন্সিপালের এক্সাম্পল হচ্ছে ডপলার্স প্রিন্সিপাল বা হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তো ডপলার্স প্রিন্সিপালটা কি আমরা জানি, যখন একটা সোর্সের কাছে কোনো অবজারভার যখন যায় তখন তার ইন্টেন্সিটিতে আস্তে আস্তে বাড়ে যখন কাছের দিকে যায়, যখন সোর্স থেকে দূরে যায় তখন এটা কি হয়, আস্তে আস্তে তার ইন্টেন্সিটিটা কমে। এটাই ছিল ডপলার্স প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটাও আমরা হচ্ছে আমাদের সামনের লেকচারে আমরা পড়বো। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মানে কি, যখন একটা নিউক্লিয়াসের পাশে একটা ইলেকট্রন ঘুরবে তখন আপনি সেই ইলেকট্রনের তার অবস্থান এবং তার মোমেন্টাম দুইটা একসাথে আপনি তাকে বের করতে পারবেন না। যদি আপনি একটা কারেক্টলি বের করতে চান তাহলে আরেকটা হচ্ছে ভুলের পরিমাণ বেড়ে যাবে। এগুলো আমরা অন্য ক্লাসে ডিটেলসে পড়বো। দেন হচ্ছে পোস্টুলেটস। পোস্টুলেটস হচ্ছে কি, দেখেন বলছিলাম যে কিছু একটা স্বীকার করে নিই আমরা, তাই না। ইন অর্ডার টু এস্টাবলিশ এ ম্যাথমেটিক্যাল মডেল অর এ ল, একটা ল বা কোনো একটা মডেল দেওয়ার আগে, হ্যাঁ, আমরা যখন কিছু স্বীকার করে নিই, ইফ সাম প্রায়র কন্ডিশনস আর অ্যাকসেপ্টেড, তাদেরকে আমরা বলি পোস্টুলেটস। আচ্ছা, এটার এক্সাম্পল কি, নিলস বোরের দুইটা পোস্টুলেটস আছে, বা হচ্ছে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে পোস্টুলেট আছে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির আমরা জানি দুইটা পোস্টুলেটস, তাই না। আমরা নেক্সট লেকচারে আমরা এটা পড়বো যে ফার্স্ট পোস্টুলেটস এবং সেকেন্ড পোস্টুলেটস। ওকে, হাইপোথিসিস। হাইপোথিসিস কি বলেছিলাম, হাইপোথিসিস হচ্ছে আমরা যেই জিনিসটা, দেখেন, ইন অর্ডার টু গিভ এক্সপ্লেনেশন টু দেয়ার অবজার্ভড ইভেন্ট সায়েন্টিস্ট কনসিডার সাম অ্যাজাম্পশন, কিছু জিনিস অ্যাজাম্পশন করেনি, সেই অ্যাজাম্পশনগুলোকে আমরা কি বলে থাকি, হাইপোথিসিস। যেমন অ্যাভোগাড্রোর হাইপোথিসিস, এই এক্সাম্পলটা আমরা মনে রাখবো। হ্যাঁ, যখন এই হাইপোথিসিসটা যখন দেখেন, এ থিওরি ইজ ইস্টাবলিশড ইন কম্বিনেশন অফ হাইপোথিসিস অ্যান্ড রুল, এ হাইপোথিসিস প্রুভড বাই এক্সপেরিমেন্ট ইজ কল্ড থিওরি। একটা হাইপোথিসিস যখন প্রুভড হবে সাইন্টিফিক্যালি তখন তাকে আমরা কি বলবো, থিওরি। ওকে, সো আমরা কি বলতে পারি, সকল থিওরিকে আমরা কি বলতে পারি, হাইপোথিসিস। বাট সকল হাইপোথিসিস কিন্তু থিওরি না। যেমন ধরেন অ্যাভোগাড্রোর হাইপোথিসিসটা কিন্তু একদম সাইন্টিফিক্যালি প্রুভ হয় নাই, এই জন্য এটাকে আমরা থিওরি বলতে পারবো না। বাট যেই হাইপোথিসিসগুলো হচ্ছে প্রুভ হয়েছে তাদেরকে আমরা কি বলবো, থিওরি বলবো। ওকে, এই কথাটা এখানে বলছে যে অল থিওরিস আর হাইপোথিসিস বাট অল হাইপোথিসিস আর নট থিওরিস। যেমন কি কি আছে, আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আছে, কোয়ান্টাম থিওরি, যেগুলো আমরা অনেক শুনছি, তাই না। দেন ল। ল হচ্ছে কি, একটা থিওরি যখন অনেকগুলো এক্সপেরিমেন্ট দ্বারা হচ্ছে প্রুভ হবে, এবং যখন আমরা তাকে একটা এক্সপ্রেস করতে পারবো একটা স্টেটমেন্ট দ্বারা অথবা একটা ফর্মুলা আকারে আমরা রিপ্রেজেন্ট করব, তখন তাকে আমরা বলি হচ্ছে ল। যেমন এখানে বলা আছে নিউটনস ল অফ মোশন, গ্যালিলিওস ল অফ ফলিং বডি, এগুলো হচ্ছে ল। ওকে, তাহলে আশা করি হচ্ছে আমরা এই কয়েকটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আইনস্টাইনের তো এক্সপেরিমেন্টালি প্রুভ না। আচ্ছা, আফতাহি বলছে যে আইনস্টাইনটা এক্সপেরিমেন্টালি প্রুভ না। শুনেন, কিছু জিনিস একদম প্রুফ না হলেও এটা আসলে মানুষজন আসলে বুঝতে পারে যে এই জিনিসটা আসলে পসিবল। হ্যাঁ, এক্সপেরিমেন্ট যদি করাও হয় এটা হবে। তো এই মানে পার্সপেক্টিভে হচ্ছে হচ্ছে থিওরিতে এটা চলে আসছে। আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটির সেই জিনিসটা, হাইপোথিসিসটা হচ্ছে তখন আমরা থিওরিতে নিয়ে আসছি আর কি। ওকে, দেন একটা এমসিকিউ দেখি কি বলছে, টু অ্যাকসেপ্ট এনিথিং উইদাউট প্রুফ। আমরা যখন কোনো কিছুকে স্বীকার করে নেই প্রুফ ছাড়া তখন সেটাকে আমরা কি বলি, থিওরি না, কনসেপ্টও না। কনসেপ্ট হচ্ছে কি, আমরা যেটা হচ্ছে অনুমান করে নিচ্ছি, তাই না। আচ্ছা, তাহলে পোস্টুলেটস হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এইগুলো থেকে কি পড়বো অ্যাকচুয়ালি, মানে বেসিক কথাটা জানবো যে হাইপোথিসিস মানে কি, থিওরি মানে কি, হ্যাঁ, কোনটার পরে কোনটা আসছে সিকোয়েন্সটা আমরা একটু মনে রাখবো, যে হাইপোথিসিস, দেন হচ্ছে থিওরি, দেন থিওরির পরে আসতেছে ল, আর ল এর আগে হচ্ছে আমরা যা হচ্ছে স্বীকার করিনি তাকে আমরা বলি হচ্ছে কি, পোস্টুলেটস। ওকে,
ওকে, দেন দেখেন স্পেস টাইম অ্যান্ড ম্যাথ ইন ফিজিক্স। আচ্ছা, আমরা ফিজিক্সকে মোটামুটি দুইটা যুগে ভাগ করি, একটা হচ্ছে 19-এর আগে আর 1900। দেখেন 1900-র পরে একটা যুগ আর একটা হচ্ছে তার আগের যুগ। তো এই 1900-তে কি করা হয়েছিল? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি দিয়েছিল, তাই না? এবং তারপরে হচ্ছে আইনস্টাইন এসে তাকে ইলাবোরেশন করেছে, ইলাবোরেটলি সে এক্সপ্লেইন করছে। ওকে, তার আগের ফিজিক্সকে আমরা বলে থাকি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, আর তারপরে ফিজিক্সকে আমরা কি বলি? মডার্ন ফিজিক্স। আমরা দুইটা ভাগে ভাগ করলাম, মানে এই সালের আগে এবং পরে। ক্লাসিক্যাল ফিজিক্সকে আমরা কিন্তু নিউটনিয়ান ফিজিক্সও বলে থাকি। ওকে, নিউটনিয়ান ফিজিক্স। আর মডার্ন ফিজিক্স হচ্ছে আইনস্টাইনের ফিজিক্স, তাই তো? আচ্ছা, এখন দেখেন তো ক্লাসিক্যাল ফিজিক্সের মূল কনসেপ্টটা কি ছিল? মূল কনসেপ্টটা ছিল যে স্পেস, টাইম আর মেস, এই তিনটা জিনিস অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে কখনোই তারা চেঞ্জ হবে না, সবসময় কনস্ট্যান্ট থাকবে। বাট মডার্ন ফিজিক্সে বলা হয়েছে তারা চেঞ্জ হতে পারে। যখন কোনো একটা অবজেক্টের ভেলোসিটি লাইটের ভেলোসিটির কাছাকাছি যাবে, তখন কিন্তু এই তিনটা জিনিসও চেঞ্জ হতে পারে, তাই না? যখন ভি ইজ ক্লোজ টু সি, তখন আমরা হচ্ছে মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে দেখি যে তার লেংথ কি হয়ে যায়? কমে যাচ্ছে, তার মেস বেড়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, তাই না? টাইম স্লো হয়ে যাচ্ছে। সো এই তিনটা জিনিসও চেঞ্জ হতে পারে। তো বেসিক পার্থক্য হচ্ছে এটা, যে স্পেস, টাইম, ম্যাস এইসবের ক্ষেত্রে যে ক্লাসিক্যালি এগুলো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে, আর মডার্ন ফিজিক্সে সেগুলো চেঞ্জ হতে পারে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, যে ফিজিক্সের অ্যাপ্লিকেশনগুলো কোথায়, আমাদের বাস্তব জীবন অ্যাপ্লিকেশনগুলো কোথায়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা কোথায় কোথায় ইউজ করে থাকি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, হ্যাঁ, এই জিনিসটা মানে কি? আমরা তো বুঝি যে একটা ম্যাগনেটিক ফিল্ড থেকে, একটা ম্যাগনেট থেকে আমরা কি পাচ্ছি? একটা কারেন্ট পাচ্ছি, তাই না? সো এই জিনিসটা আবিষ্কার করেছিল কে? মাইকেল ফ্যারাডে। তো তার উপর বেসিস করে আমরা হচ্ছে জেনারেটর, ট্রান্সফরমার আর হচ্ছে মোটর তৈরি করে থাকি। আচ্ছা, দেন ইলেকট্রোলাইসিস আমরা কেমিস্ট্রিতে পড়ছি। ইলেকট্রোলাইসিস দ্বারা আমরা কি করি? ইলেকট্রোপ্লেটিং করি, ইলেকট্রোপেইন্টিং, দেন হচ্ছে এক্সট্রাকশন অফ মেটাল, পিউরিফিকেশন অফ মেটাল, এই জিনিসগুলা। এক্স রে আর গামারে আমরা লাস্ট লেকচারে কিন্তু পড়ছিলাম যে গামারের ইউজগুলা, হ্যাঁ, অ্যাপ্লিকেশন পড়েছিলাম, যে ডিস্ট্রাকশন অফ মেলিগনেন্ট সেল। মেলিগনেন্ট সেল তো আমরা বুঝি, তাই না? ক্যান্সার সেল। আমরা বায়োলজিতেও পড়েছিলাম যে মেলিগনেন্ট সেল ক্যান্সার সেল বলে থাকি। ওকে, হেল্পস টু নো দ্য স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড, এগুলো আমরা একটু মনে রাখবো। রেডিও টেলিস্কোপ দিয়ে আমরা কি করি? কোয়াসার এবং পালসার। ওকে, কোয়াসার এবং পালসার আবিষ্কারের ক্ষেত্রে এই আপনার হচ্ছে রেডিও টেলিস্কোপ ইউজ করা হয়েছে। কোয়াসার কি জাস্ট একটু করে জেনে রাখতে পারি আমরা। কোয়াসার হচ্ছে একটা গ্যালাক্সি। ওকে, গ্যালাক্সি। আর পালসার কি? একটা স্টার। পালসার হচ্ছে একটা নিউট্রন স্টার, আমরা একটু মনে রাখবো, নিউট্রন স্টার। ওকে, আচ্ছা, পালসার দেখেন, থেকে আমরা এটা মনে রাখতে পারি যে পালসেটিং, সে কি ইমিট করবে? পালসেটিং রেডিও ওয়েভ। ইমিট করবে। তাহলে এই যে পালসার যে স্টারটা, সেই স্টারটা হচ্ছে কি? রেডিও ওয়েভ সে ইমিট করে থাকে। তো এই জিনিসগুলো আমাদের আবিষ্কারের পেছনে কিন্তু রেডিও টেলিস্কোপ আমরা ব্যবহার করেছি। রেডিও থেরাপি আমরা শুনছি যে ক্যান্সারের ক্ষেত্রে বা স্কিন ডিজিজের ক্ষেত্রে, আমাদের অনেক ক্ষেত্রে যে ক্যান্সারের বিভিন্ন স্টেজ থাকে, তাই না? আচ্ছা, ক্যান্সারের বিভিন্ন স্টেজ থাকে, সেই স্টেজে কিন্তু আমরা রেডিও থেরাপি, কেমোথেরাপি, আমরা সেই জিনিসগুলো আমরা ইউজ করি। সো ক্যান্সার এবং স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা রেডিও থেরাপি আমরা ব্যবহার করি। দেন ডায়োড অ্যান্ড ট্রানজিস্টর টু মেক রেডিও, টেলিভিশন, কম্পিউটার অ্যান্ড রোবট, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা ডায়োড, প্রত্যেকটা ইলেকট্রিক মেশিনের ক্ষেত্রে ভিতরে কিন্তু আমরা ডায়োড, ট্রানজিস্টর এগুলো ব্যবহার করি। ওকে, দেন লেজার রে আমরা এখনকার শুনি যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে, অপারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে লেজার ট্রিটমেন্ট বলি, তাই না? স্কিনের ক্ষেত্রে হয়, বা বিভিন্ন ধরনের স্টোনগুলো যখন আমরা রিমুভ করি আমাদের বডি থেকে, ঠিক আছে? যেমন দেখেন এখানে বলা হয়েছে যে গল স্টোন তো বুঝি, আমাদের লিভারের পিছে যে গল ব্লাডার থাকে, সেই গল ব্লাডার স্টোন হয়। সেই স্টোন আমরা এখন আসলে কি একদম না কেটে, হ্যাঁ, একদম ডিরেক্টলি না কেটে আমরা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা অপারেশন করে বের করতে পারি। বা কিডনি স্টোন, হ্যাঁ, অ্যান্ড আই ট্রিটমেন্ট, এগুলোর ক্ষেত্রে। ওকে, দেন রেডিও অ্যাক্টিভ আয়োডিন 131, এটা কোথায়? থাইরয়েড ফাংশন টেস্ট এবং ট্রিটমেন্ট অফ থাইরয়েড ক্যান্সার।
থাইরয়েডের থেকে মানে থাইরয়েডটা কেন হয়, থাইরয়েডের প্রবলেম কেন হয়, অ্যাকচুয়ালি অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আছে আয়োডিনের ডিফিসিয়েন্সি, তাই না? সো এটার সাথে আমরা একটু মনে রাখবো যে যার জন্য হচ্ছে সেটা দিয়েই কিন্তু তার কিন্তু কি করা হয়, ট্রিটমেন্ট করা হচ্ছে। থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টও করা হয়, অথবা থাইরয়েড ফাংশন টেস্ট করার জন্য। থাইরয়েড ফাংশন টেস্ট হচ্ছে কি, যে আমরা থাইরয়েডের যে গ্ল্যান্ডের যে সিক্রেশন ঠিকঠাক আছে কিনা তার জন্য যে টেস্টটা করে থাকি। দেন রেডিও অ্যাক্টিভ সিজিয়াম, এটা দিয়ে কি করে থাকি, ট্রিটমেন্ট অফ ইউটেরাইন ক্যান্সার। ওকে, ইউটেরাইন ক্যান্সার, ইউটেরাসের যে ক্যান্সার, সেই ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করি। এছাড়া নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার জানার জন্য। নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার কিন্তু এক্স রে বা গামারেও আছে, রেডিও অ্যাক্টিভ সিজিএমও আছে। দুইটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? গামা, এক্স রে এবং সিজিএম দুইটাই। ওকে, দেন হচ্ছে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট পড়বো, কিছু কোয়ান্টিটি মেজারমেন্টের জন্য কি কি ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করে থাকি। দেখেন, এয়ার প্রেশারের জন্য আমরা কি ইউজ করে থাকি, ব্যারোমিটার। তো এটা আমরা একটু মনে রাখতে পারি যে আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম যে আমাদের যে নর্মাল বায়ো টেম্পারেচার প্রেশার সেটা কত, 1 অ্যাটমসফিয়ার, তাই না? 1 অ্যাটমসফিয়ার, একটা সম্পর্ক পড়েছিলাম না যে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1 বার টর, অনেকগুলো ছিল, তাই না? আচ্ছা, এই যে বার, এই বার থেকে মনে রাখতে পারি ব্যারোমিটার, ঠিক আছে? তাহলে এয়ার প্রেশার মেজারিং যে ইনস্ট্রুমেন্টটা তার নাম হচ্ছে ব্যারোমিটার। এছাড়া টেম্পারেচার, এগুলো সহজ। দেখেন, টেম্পারেচার আপনি পারবেন, থার্মোমিটার। হাই টেম্পারেচার, এটা আমরা একদম ফার্স্ট লেকচারে পড়ছিলাম। হাই টেম্পারেচার হচ্ছে আমরা কি, পাইরোমিটার দিয়ে মাপি, তাই না? পাইরোমিটার হচ্ছে দুই রকম, আমরা একদম লেকচার 1-এ পড়ছিলাম যে এই পাইরোমিটার দিয়ে আমরা ইউজুয়ালি 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার মাপি। ইভেন এই যে সূর্যের টেম্পারেচার, হ্যাঁ, সূর্যের টেম্পারেচার কিন্তু আমরা পাইরোমিটার দিয়ে মাপি। বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে হিপসোমিটার, এটা একটু মনে রাখবো, এটা আমরা কম পড়ছি, হিপসোমিটার। হিট ক্যালোরিমিটার, এটা মনে থাকবে কারণ হিটের ইউনিট হচ্ছে ক্যালোরি। ওকে, দেন ওয়াটার ভেপার, এটা হচ্ছে হাইগ্রোমিটার, এটাও মনে রাখতে হবে, হ্যাঁ, ওয়াটার ভেপার ইন এয়ার, এটা হচ্ছে হাইগ্রোমিটার। আর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি হচ্ছে রিয়েক্টর। আর্থকোয়াক মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট সিসমোগ্রাফ। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্থকোয়াক ইন্টেন্সিটি, দুইটা কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ, খেয়াল করি, এটা আমরা অনেকে আবার একটু পেচ লাগাই। একটা হচ্ছে সিসমোগ্রাফ আর একটা হচ্ছে রিক্টার স্কেল। আমরা বলি না যে ভূমিকম্প হইছে, এটা হচ্ছে কত মাত্রার, তার ইন্টেন্সিটিটা কেমন, আমরা মার্কিং করি 4, 5, 6, বলি না যে 4 মাত্রার হচ্ছে ভূমিকম্প হইছে। তো এই যে 4, 5, 6, 7 এগুলো যে আমরা বলি, সেটা কি দিয়ে মাপি আমরা, রিক্টার স্কেল দিয়ে। আর ভূমিকম্প আর্থকোয়াকের যে ইনস্ট্রুমেন্টটা, আর্থকোয়াক হয়েছে কি হয় না সেটা মাপবো আমরা সিসমোগ্রাফ দিয়ে। আচ্ছা, স্পিড হচ্ছে স্পিডোমিটার, এটা পারবেন। ডেন্সিটি হচ্ছে কি, হাইড্রোমিটার। ডেন্সিটি দেখেন অফ লিকুইড, তাই না? লিকুইড মানে কি, হাইড্রো, সো এভাবে মনে রাখা যায়। দেন হচ্ছে ভ্যালোসিটি হচ্ছে ভ্যালাটোমিটার, অ্যালটিটিউড হচ্ছে অল্টিমিটার, আর ব্লাড প্রেশার হচ্ছে কি, ম্যানোমিটার। এই কয়েকটা জিনিস আমরা যদি মনোযোগ দিয়ে 2-1 বার পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। ওকে, দেন বলা হয়েছে যে হুইচ ওয়ান ইজ ইউজ টু মেজার হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার কি, থার্মোমিটার তো নর্মাল টেম্পারেচার মাপি, হিপসোমিটারও না, ক্যালোরিমিটার তো আমরা হিট মাপি, সো পাইরোমিটার। হ্যাঁ, মাত্রই পড়লাম, কারেক্ট অ্যান্সার হচ্ছে কি, বি। ওকে, আমরা এখন কিছু ইউনিট নিয়ে কথা বলবো, সিস্টেম অফ ইউনিট, সিজিএস, এমকেএস, এসআই, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন, তো এই যে ইউনিট আমরা তিনটা ভাগে ভাগ করি, কি কি আছে দেখেন। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, আরেকটাকে আমরা বলি ডিরাইভড ইউনিট, আরেকটা হচ্ছে কি, প্র্যাকটিক্যাল ইউনিট। ওকে, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এটা আমি একটু পরের স্লাইডে দেখাই আপনাদের। দেখেন, ইউনিটকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, আরেকটাকে আমরা বলি ডিরাইভড, আরেকটাকে আমরা বলি হচ্ছে প্র্যাকটিক্যাল। আচ্ছা, ফান্ডামেন্টাল মানে কি, তারা কারো উপর ডিপেন্ড করছে না, অন্যান্য যত ইউনিট আছে সবাই কিন্তু এই তাদের থেকে আরো বরং কি হচ্ছে, তৈরি হচ্ছে। সো এই ফান্ডামেন্টালের মধ্যে আবার তিনটা আছে, একটা হচ্ছে লেংথ, টাইম, আর একটা কি আছে, ম্যাস। ওকে, তাহলে লেংথের যে ইউনিট সেটা হচ্ছে এল, টাইমেরটা হচ্ছে টি, আর ম্যাসেরটা হচ্ছে কি, এম। ডিরাইভ তো বুঝেন যে ফান্ডামেন্টাল থেকে যেই ইউনিটটা আমরা পাই, অনেকগুলো ফান্ডামেন্টাল মিলে একটা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলি ডিরাইভড। যেমন ডিরাইভডের এক্সাম্পল যদি আমি দিই, যে ফোর্স একটা ডিরাইভড ইউনিট, ফোর্সের ইউনিটটা, বা হচ্ছে ধরেন এক্সিলারেশন, এটাও কিন্তু একটা ডিরাইভড ইউনিট। যেমন ফোর্স এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, সো এখানে এম এর ইউনিট বসাবো, এ এর ইউনিট বসাবো, তাই না? আচ্ছা,
দেন হচ্ছে এক্সিলারেশন। এক্সিলারেশন আমরা কি জানি, এক্সিলারেশন হচ্ছে a ইকুয়াল টু v/t। সো এখানে v এর ইউনিট আর t এর ইউনিটকে আমরা ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে a এর ইউনিট। সো এগুলো হচ্ছে কি একটা ডিরাইভড ইউনিট। দেন প্র্যাকটিক্যাল, আমরা বাস্তব জীবনে বিভিন্ন কাজের জন্য দেখা যায় যে যে ফান্ডামেন্টাল ইউনিট আছে, মানে এসআই ইউনিটটা আছে, সেই ইউনিট থেকে অনেক বড় বা ছোট আমাদের দরকার হয় ইউনিট, তখন আমরা সেই ক্ষেত্রে আমরা যেই ইউনিটটা ব্যবহার করি তাকে বলে প্র্যাকটিক্যাল। যেমন কিলোমিটার, দেখেন ডিস্টেন্সের যে এসআই ইউনিট সেটা কি মিটার, বাট আমরা অনেক সময় ডিস্টেন্স মাপার ক্ষেত্রে আমরা মিটার বললে অনেক বড় হয়ে যায় সেই জিনিসটা, তখন আমরা কিলোমিটার আমরা রিপ্রেজেন্ট করি, তাই না? কিলোমিটার বা মাইক্রোমিটার, এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তো দেখেন এখন বইয়ে কি বলছে, বই এখানে আছে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে 3 টাইপ। একটা হচ্ছে ইউনিট অফ লেংথ মাত্র যেটা বললাম, ম্যাস, আর একটা হচ্ছে কি টাইম। আর আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যালের মধ্যে এখানে কি কি দেওয়া আছে, যে কিলোমিটার আমরা অনেক সময় বড়, বা হচ্ছে মাইক্রন বা টন, ঠিক আছে, টন, এই জিনিসগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল, নট এসআই। ওকে, দেন দেখেন আমরা কিছু সিজিএস মেথড আছে বা এমকেএস মেথড আছে। সিজিএস মেথডে সিজিএস দেখেন নামের মধ্যে আছে, সি ফর হচ্ছে কি সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। যখন আমরা টাইমের ইউনিটটাকে সেকেন্ড ধরবো এবং ম্যাসেরটা গ্রাম আর হচ্ছে কি লেংথ হচ্ছে কি সেন্টিমিটার, তখন এই সিস্টেমটাকে আমরা বলে থাকি হচ্ছে কি আপনার সিজিএস মেথড। তো এটাকে আর কি কি নামে রাখা হয় একটু জানতে হবে, যে এটাকে ডেসিমাল মেথডও আমরা বলে থাকি, ডেসিমাল মেথড। ওকে, আর এমকেএস হচ্ছে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড। তো মিটার কিলোগ্রাম দেখেন, লেংথেরটাকে আমরা বলি হচ্ছে মিটার, আর ম্যাসেরটাকে হচ্ছে কিলোগ্রাম, আর টাইমটা হচ্ছে কি সেকেন্ড। তো এই যে এমকেএস, তো এমকেএস এর সাথে আরো কিছু ইউনিটকে আমরা আর সাথে অ্যাড করে আমরা এটাকে আমরা এসআই বলে থাকি, তাই না? তো ইন্টারন্যাশনাল যে ইউনিট আছে, দেখেন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই ইউনিট, এখানে টোটাল কয়টা কোয়ান্টিটি আছে? এখানে টোটাল কোয়ান্টিটি আছে কিন্তু 9টা। এমকেএস ছিল কয়টা? 3টা। সেই এমকেএস এর 3টার সাথে আমরা আরো কিছু অ্যাড করে টোটাল কয়টা করেছি আমরা? 9টা। এই 9টাকে আমরা একসাথে বলবো কি এসআই ইউনিট, তাই না? এই 9টা থেকে কিন্তু পরীক্ষা আসতে পারে। এইগুলো তো সহজ পারি, টেম্পারেচার তো ডিগ্রি ক্যালভিন বুঝছি, কারেন্ট তো হচ্ছে এম্পিয়ার, বাট এইগুলো একটু আমাদের একটু মনে রাখতে হবে যে অ্যাঙ্গেলের হচ্ছে যখন 2 ডাইমেনশন হয় তখন রেডিয়ান, আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে কি স্টেরেডিয়ান। তো 2 ডাইমেনশন অ্যাঙ্গেল 2 ধরনের হবে, 2D আর 3D। তো 2Dর ক্ষেত্রে হচ্ছে রেডিয়ান, হ্যাঁ, এবং 3Dর ক্ষেত্রে হচ্ছে স্টেরেডিয়ান। দেন ইলুমিনেশনের ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ইলুমিনেশন আমরা ছোট ক্লাসে পড়ছিলাম, তাই না? ইলুমিনেশন মানে কি? ইলুমিনেশন মানে হচ্ছে যে একটা প্লেনের ভিতর দিয়ে ধরেন একটা তল এখানে রাখলাম, সেই তলের 1 মিটার স্কোয়ার দিয়ে যেই পরিমাণ হচ্ছে আপনার লাইটের ফ্লাক্স, হ্যাঁ, লাইট পাস করবে প্রতি সেকেন্ডে, তাকে আমরা বলি হচ্ছে ইলুমিনেশন। তো এটা হচ্ছে ক্যান্ডেলা। অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে মোল, অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস হচ্ছে মোল। সো এই 9টা ইউনিটের আপনার এসআই ইউনিটের হচ্ছে আমরা একটু ভালো করে মাথায় রাখবো, এবং সিম্বলগুলো আমরা একটু দেখে রাখবো। ওকে, দেন হচ্ছে আপনার কিছু কনভার্সন আছে, দেখেন স্মল, লার্জ অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল কিছু ইউনিট আছে এখানে, এগুলো থেকে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমি যে কয়েকটা একটু মার্ক করবো সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটু দেখি যে অ্যাংস্ট্রং, এটা আমরা সবার মনে থাকে, অ্যাংস্ট্রং হচ্ছে 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে আমরা বিভিন্ন ম্যাথ করার সময় আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করছি, ইউজ করছি। এটা আমরা হয়তো বা কম কম পারি, যে এক্স-রে ইউনিট মানে কি, এক্স-রে ইউনিট কত মিটার? 10⁻⁻13 মিটার। ওকে, দেন এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, এটা মানে হচ্ছে 1.495 10⁸ মিটার। এটা আপনাদের বইয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা একটু ঠিক করে নেবেন, এটা হবে হচ্ছে কিলোমিটার। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU হচ্ছে আপনার 1.495 10⁸ কিলোমিটার। তাহলে মিটার তো আপনারা পারবেন, এই বইয়ে এই জায়গাটাতে একটু ঝামেলা করছে। আচ্ছা, তাহলে আমরা একটা মনে রাখবো। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কি? দেখেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমি এখানে দেখাইছি, এই যে সূর্য থেকে পৃথিবীর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমরা বলে থাকি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা একটা ডিস্টেন্স পরিমাপের ইউনিট। সো এটা হচ্ছে কি সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা বলবো AU। এইটা একটু মুখস্থ রাখবো। লাইট ইয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এটা আমরা লাস্ট লেকচারে পড়ছিলাম, তাই না? অপটিক্স চ্যাপ্টারে লাইট ইয়ার মানে লাইট 1 ইয়ারে কতটুকু ডিস্টেন্স পাস করে। আমরা জানি 1 সেকেন্ডে যায় হচ্ছে 3 × 10⁸ মিটার। তো তার সাথে হচ্ছে আমরা 365 ডে যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে আমাদের আসতেছে 9.46 10⁻15 মিটার। আর এটা কিলোমিটারে আসলে কত হবে? 12 কিলোমিটার, তাই না? দুইটাই মনে রাখবো, 12 দিলে হচ্ছে কিলোমিটার, 15 দিলে হচ্ছে কি মিটার। আচ্ছা, দেন পারসেকটা একটু মনে রাখতে হবে। পারসেক, 1 পারসেক সমান কত?
1 কিলোমিটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনাদের ইংলিশ ভার্সনের বইয়ে দেয়া নাই, এটা বাংলা ভার্সনের বইয়ে দেওয়া আছে 3.2 লাইট ইয়ার। হ্যাঁ, 3.26 লাইট ইয়ার। 1 পারসেক সমান কত? তো পারসেক জিনিসটা কি? পারসেকও হচ্ছে একটা ডিস্টেন্সের ইউনিট, ডিস্টেন্স মেজারমেন্টের জন্য ইউনিট। পারসেক জিনিসটা কি আমি আপনাদের একটু দেখাই। দেখেন, পারসেকটা হচ্ছে একটু শর্ট ফর্ম কার, প্যারালাক্স অফ 1 আর্ক সেকেন্ড। এই পুরো জিনিসটা শর্ট ফর্ম হচ্ছে কি পারসেক। প্যারালাক্স থেকে পার, আর সেকেন্ড থেকে আসছে এই যে সেক, পারসেক। ওকে, পারসেক মানে কি? দেখেন, এই যে সূর্য আর এই যে পৃথিবী, তার মাঝখানে ডিস্টেন্সটাকে আমি মাত্র বললাম কি AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তো এটা যদি একটা অবজেক্ট হয় আর্থের থেকে একদম ডিরেক্টলি এভাবে উঠতেছে, মানে ঘুরছে চারিপাশে, তো যখন উঠে ধরেন এই পজিশনে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, তখন এই যে আমি যদি টেনে দেই, সানের সাথে একটা রেখা টানি, এই আর্থের সাথে একটা রেখা টানি, তখন যে এই অ্যাঙ্গেলটা, এই একটা ফিক্স একটা অ্যাঙ্গেল সে ক্রিয়েট করবে। আচ্ছা, আমাকে বলেন তো, যদি এই অবজেক্টটাকে আমি আরো উপরে উঠাই, ধরেন অবজেক্টটা গেল এই দিকে, তখন তখন এই অ্যাঙ্গেলটা কি আগের চেয়ে বড় হবে না ছোট হবে? অবশ্যই ছোট হবে। অর্থাৎ এই ডিস্টেন্সটা আর্থ থেকে এই অবজেক্টের ডিস্টেন্সটা যখন আরো উপরে হবে, তখন এই অ্যাঙ্গেলটা আরো ছোট হবে, এবং উপরে উঠতে উঠতে এই অ্যাঙ্গেলটা যখন, হ্যাঁ, 1 আর্ক সেকেন্ড অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। 1 আর্ক সেকেন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে, দেখেন, 1 আর্ক সেকেন্ড মানে হচ্ছে 1/3600 ডিগ্রি। ওকে, 1 আর্ক সেকেন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে 1/3600 ডিগ্রি। তাহলে এইখানে যখন এই এই ছোট পরিমাণ অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, তখন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে পারসেক, 1 পারসেক। ওকে, 1 পারসেক সমান হচ্ছে, তাহলে আমরা মুখস্থ রাখবো 3.26 লাইট ইয়ার। আপনারা কি পারসেক জিনিসটা বুঝছেন? একটু কমেন্ট করে জানান তো আমাকে, পারসেক জিনিসটা কি বুঝছেন, নাহলে আমি আরেকবার রিপিট করব। জারিন তাসনিয়া বলছেন এখানে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি স্লাইডে যেগুলো বুঝছি, মানে লিখছি, হ্যাঁ, দেখাচ্ছি, এই জিনিসগুলোকে বেশি হাইলাইট করবেন। আপনি এই চ্যাপ্টারে তো এত ইনফরমেশন, আপনি সব পরে আসলে পারবেন না। যেমন এখানে দেখেন কতগুলো ইউনিট আছে, বাট আমি সবগুলোকে কিন্তু হাইলাইট করতেছি না। আমি কিছুই পারবেন যেগুলো, যেমন অ্যাংস্ট্রং বা হচ্ছে লাইট ইয়ার আগে পড়ছেন, আর বাকি যেগুলো আমি মার্ক করতেছি সেগুলো আপনি মুখস্থ রাখবেন। আচ্ছা, ঠিক আছে। লামিয়া বলছেন বুঝেন নাই, আরেকবার রিপিট করেন। ওকে, আমি আরেকবার বলি। দেখেন, যে এই যে সূর্য আর পৃথিবীর মাঝখানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত কিলোমিটার বলছি, এটা মুখস্থ রাখতে। আচ্ছা, যখন এই আমাদের যে পৃথিবী, তার থেকে যখন একটা দূরে অবজেক্ট থাকবে, এই অবজেক্টটা কিন্তু এই সান এবং আর্থের সাথে একটা কি করবে? অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না? আচ্ছা, যখন এই অবজেক্টটা আরো উপরে যাবে, হ্যাঁ, এই দেখেন আমি আরেকটু উপরে নিছি, আমি আবার টেনে এখানে কানেক্ট করলাম, এই অ্যাঙ্গেল যে হইলো, এটা কি এটার থেকে কম না? তার মানে যত উপরে যাবে এই অবজেক্টটা, যত উপরে যাবে এই অ্যাঙ্গেলটাও কি কম হবে? এমন একটা লেভেলে যাবে, উপরে যেতে যেতে এমন একটা লেভেলে যাবে, এই অ্যাঙ্গেলটা তখন অনেক ছোট একটা অ্যাঙ্গেল হবে। সেই অ্যাঙ্গেলটা কত? 1 আর্ক সেকেন্ড। এটাকে আমরা বলি হচ্ছে আর্ক সেকেন্ড। এবং আর্ক সেকেন্ডটা আসলে কত? আমরা তো আর্ক সেকেন্ডের সাথে পরিচিত না, আমরা পরিচিত কিন্তু ডিগ্রির সাথে। অ্যাঙ্গেলের যে ইউনিট, তাকে আমরা বলি ডিগ্রি বা রেডিয়ান, তাই না? সো 1 আর্ক সেকেন্ড কতটুকু? 1/3600 ডিগ্রি। তাহলে যখন এই পরিমাণ অ্যাঙ্গেল সে এখানে ক্রিয়েট করবে, তখন তো অবশ্যই এই অবজেক্ট আর আর্থের মাঝখানে একটা ডিস্টেন্স থাকবে না? এই ডিস্টেন্সকে আমরা বলে থাকি হচ্ছে পারসেক। তাহলে পারসেক হচ্ছে ডিস্টেন্স মেজারমেন্টের সবচেয়ে বড় ইউনিট। তাহলে 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। আশা করি বুঝছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তারপরে অ্যাটমিক মাস ইউনিট, AMU, এটা এটা তো খুব, কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, সব জায়গায় আমরা পাইছি। 1.66 10⁻27 কিলোমিটার, কিলোমিটার। ওকে, ওকে, কিলোমিটার। আচ্ছা, AMU কথাটার মানে কি? হ্যাঁ, আমরা তো সবসময় পড়ে আসছি, মুখস্থ করে আসছি। দেখেন, নাইট্রোজেন বা অক্সিজেনের অ্যাটমিক ম্যাস আছে। তো আমরা যে বলি নাইট্রোজেনের ম্যাস কত? 14। তো এই 14টা আসলে মানেটা কি? 14টা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে AMU না, তার 14 গুণ। হ্যাঁ, 14 টাইমস। বা ধরেন আরেকটা বলে থাকি হচ্ছে আমরা হচ্ছে 16। 16 মানে কি? যে ওইটার অ্যাটমিক ম্যাস 16 মানে কি? 16। 16 মানে কি? যে তার এত গুণ, 16 টাইমস। ওকে, অ্যাটমিক মাস। আর এগুলো যদি একটু পারেন, কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি, একটু একটু দেখবেন এই জিনিসটা। তাহলে হয়েছে আমাদের মোটামুটি কিছু কনভার্সন আমরা দেখলাম।
এখন আসেন এই জিনিসটা, মিনিং অফ সাম প্রিফিক্স। আচ্ছা, এটা থেকে কিন্তু 1-2 বার মেডিকেলে প্রশ্ন আসছে, খুব রিসেন্ট ইয়ারে কিন্তু প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন। দেখেন এখানে কি বলছে যে ডেকা, এগুলো সহজ, ডেকা আমরা পারবো, ডেকা হেক্টো এগুলো বাচ্চাকাল থেকে আমরা পড়ে আসছি, ডেকা হেক্টো কিলো এইগুলো পারি আমরা। হ্যাঁ, মিরিয়া এটা হচ্ছে 10⁴, এটা একটু মাথায় রাখবেন। আর মেগা গিগা টেরা পেটা, দেখেন এগুলো আমরা যারা মোবাইল কম্পিউটার এখনকার যুগের পোলাপানগুলো কিন্তু এগুলো সব পারে, সবাই জানে। যে বুঝে না কিছু জিনিস তারপর সে বুঝে গিগা মানে 10⁴ কত, টেরা মানে 10⁴ কত। আমরা যখন পিসির হার্ড ডিস্ক বা ল্যাপটপের হার্ড ডিস্ক কিনি তখন বলি না যে টেরা এত টেরাবাইট, তো টেরা মানে 12। আর যারা জানি না তারা এখন মুখস্থ রাখবো, গিগা মানে কত 10⁹, মেগা মানে 6। হ্যাঁ, আর এই জিনিসগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। এক্সা জেট্টা ইয়োট্টা, ওকে। 18, 21, 24, খেয়াল করেন তো 3 3 করে বাড়তেছে কিন্তু। এই যে এই মেগার পর থেকে 3 3 করে বাড়তেছে, 10⁶ থেকে 9 3 বাড়ছে, 9 থেকে 12 3 বাড়ছে, 12 থেকে 15 3 3 3 3, তাই না? তাহলে হচ্ছে ডেকা হেক্টো কিলো 1 2 3 4, মিরিয়া হচ্ছে 4, তারপর থেকে যতগুলো আছে সবগুলো কিন্তু 3 3 করে বাড়তেছে। সেম যখন আমরা হচ্ছে আবার এভাবে যাব, ডেসি, ডেসি মানে হচ্ছে 10⁻1, সেন্টি মানে এটা এগুলো আমরা জানি, মিলিও মানে এটা সহজ, মাইক্রো মানে 10⁻6, ন্যানো এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের জানা আছে। তো পিকো, ফেমটো, অটো, এই 3টা জিনিস আমরা একটু মনে রাখবো। পিকো মানে 12, ফেমটো মানে 15, আর হচ্ছে অটো মানে কি, অ্যাটো মানে হচ্ছে 18। এখানেও কিন্তু 3 3, 12 পরে 15, দেখেন 15 পরে 18, এখানেও কিন্তু 3 3 করে হচ্ছে আগাচ্ছে। ওকে, দেখেন হাউ মেনি কিলোগ্রামস ইন 1 টন, এই 1 টন সমান কত? হ্যাঁ, 1 টন সমান, দেখেন 1 টন সমান হচ্ছে 1000 কেজি। ইসাক স্যারের বই এটাও আছে, 1016 কেজি এটাও আছে, বাট কম্পারেটিভলি কারেক্ট আমরা দেখাবো 1000। মানে 1000 যদি না থাকে কোয়েশ্চেনে তখন আমরা 1016 দেখাবো। ওকে, আচ্ছা তাহলে হাউ মেনি কিলোগ্রামস ইন 1 টন, অ্যান্সার হচ্ছে 1000 কেজি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 1 মাইল অ্যান্ড 1 কিলোমিটার? এটা একবার মেডিকেলে আসছিল যে মাইল আর কিলোমিটার, কিলোমিটারের মধ্যে কোনটা বড়? মাইল হচ্ছে বড়। আমরা সেই সম্পর্কটা একটু মাথায় রাখবো যে 1 মাইল সমান 1.609 কিলোমিটার। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে মাইল। আচ্ছা, কতটুকু বড়, তাদের ডিফারেন্সটা কত? দেখেন 609.609 কিলোমিটার মানে কত? 609 মিটার। তাহলে তাদের মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 609 মিটার। ওকে, 609 মিটার। দেন এই কোয়েশ্চেনটা আমি যে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই তখন আসছিল, খুব সুন্দর একটা ম্যাথ, বুঝছেন? ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো করা যাবে, এরকম ম্যাথে আপনাদের মেডিকেলে দিবে। লেংথ অফ এ সিলিন্ডার ইজ 7/22 মিটার, এল দেওয়া আছে। ইফ ইটস ভলিউম ইজ 4 মিটার কিউব, দেন হোয়াট ইজ ইটস রেডিয়াস? আচ্ছা, তাহলে লেংথ এল দেওয়া আছে কত? 7/22, আর ভলিউম ভি হচ্ছে 4 মিটার কিউব, আর রেডিয়াসটা কত? আর কত? আচ্ছা দেখেন, সিলিন্ডারের ভলিউমের একটা ফর্মুলা আছে, সিলিন্ডারের ভলিউমের একটা ফর্মুলা আছে, কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এল সমান হচ্ছে আপনার 4। কোশ্চেনে তো দেওয়া আছে যে ভলিউম কত? 4 মিটার কিউব। আচ্ছা, পাই মানে কত? পাই মানে আমরা তো জানি 3.1416, বা পাইকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 22/7, 22/7। আমরা কি জানি সেটা? আচ্ছা দেখেন, তারপর আর স্কোয়ার, এল তো এখানে দেওয়া আছে কত? 7/22। দেখেন টিচাররা কত সুন্দর করে আপনাকে, আপনার যাতে কষ্ট না হয় সেই জন্য কিন্তু আপনার এল এর ভ্যালুটা দিয়েছে 7/22। তো একটা ছেলে যখন জানবে যে পায়ের ভ্যালুটা 3.1416 ছাড়াও এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে 22/7, তখন তার জন্য এই ম্যাথটা দেখেন কতটা ইজি হচ্ছে। আর যে 3.14কে এটার সাথে গুণ করবে, 22 দ্বারা ভাগ করবে, তখন তার জন্য আরো জটিল হবে। ঠিক আছে, দেখেন এই যে 22 22 7 7 কাটা, তাহলে আমরা লিখতে পারি না যে পাই স্কোয়ার সমান, সরি আর স্কোয়ার সমান হচ্ছে 4, তার মানে আর সমান কত? 2। আচ্ছা, কিন্তু কোশ্চেনে কি চাওয়া হয়েছে? কোশ্চেনে চাওয়া হয়েছে রেডিয়াস, তাই না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 4 মিটার। ওকে, আচ্ছা রেডিয়াস চাওয়া হয়েছে, তাহলে হচ্ছে এটা আমরা 2ই বলবো। ওকে, তো এটা কি চাওয়া হয়েছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা 2 দিব না 4 দিব, সেটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে, আর হচ্ছে 2। এক্সিলেন্ট আমৃতা জামান, হ্যাঁ ঠিক আছে, রেডিয়াস চাওয়া হয়েছে মানে 2 দিব। ওকে, আমরা একটু সামনে আগাই। ইউনিট এন্ড ডাইমেনশন অফ সাম কোয়ান্টিটিস,
দেখেন এই চ্যাপ্টারটাতে আপনার 2-3টা পৃষ্ঠা জুড়ে হচ্ছে ইউনিট ডাইমেনশন দেওয়া আছে। সো আমরা সব একদম যে মুখস্থ রাখতে পারবো তা কিন্তু না। আমরা ফর্মুলাগুলো মুখস্থ জানি সবাই, সারফেস টেনশনের ফর্মুলা কি, টর্কের ফর্মুলা কি, টাউ ইকুয়াল টু কি, আমরা কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটির ফর্মুলা জানি, বা ধরেন যে গ্র্যাভিটির যে ফর্মুলা সেগুলো জানি। তো আমরা মাঝে মাঝে কিছু জিনিস মুখস্থ রাখবো যেগুলো পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে এখান থেকে, ইউনিট ডাইমেনশন যেগুলো খুব বেশি পরিমাণে আসে, হ্যাঁ, সেগুলো আমরা একটু মুখস্থ রাখবো। আর আদার্সগুলো হচ্ছে আমরা একটু পরীক্ষা হলে বের করে নিব, বুঝতে পারছেন? তো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি, যে লেংথ, হাইট, রেডিয়াস, ডিসপ্লেসমেন্ট সবগুলোর ক্ষেত্রে হচ্ছে মিটার, মেসের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি মেসের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা নিজের একবার যদি বাসায় রিডিং দিই তাহলে কিন্তু মোটামুটি পারবো। টাইম, এরিয়া, ভলিউম, ডেন্সিটি এগুলো সহজ। তো ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আমরা ছোটকাল থেকে এত দেখছি, এগুলোর ইউনিট ডাইমেনশন আমাদের পড়ার দরকার নাই। তো পরীক্ষায় এগুলো বেশি আসে, বুঝছেন? ওয়ার্ক, পাওয়ার, মোমেন্টাম, প্রেশার, এই জিনিসগুলো বেশি আসে। তো এগুলোও আমরা দেখতে দেখতে আসলে হয়ে গেছে। তারপরেও যারা ধরেন প্রেশারের ক্ষেত্রে হচ্ছে কত, বা ওয়ার্কের ক্ষেত্রে কত না পারি, ভুলে যাই পরীক্ষার হলে, তখন আমরা বের করে নিব। ধরেন কেউ ওয়ার্কেরটাই মনে নাই, ডব্লিউ সমান এফ এস, আমরা ফর্মুলা জানি, তখন বসে আমরা করে নিব। তো এরকম কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, ডিটারমিনেশন অফ ডাইমেনশন, এন্ট্রপি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। তো আমি দেখাই যে বাই চান্স আপনারা ভুলে গেছেন যে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটিটা, তার ডাইমেনশনটা কি, তখন আপনার যদি 30 সেকেন্ড সময় যায়ও তো তখন আপনি বের করবেন সেটা কিভাবে, দেখেন। আচ্ছা, এন্ট্রপি দিয়ে শুরু করি। এন্ট্রপি তো আমরা জানি যে এন্ট্রপি হচ্ছে ডিএস সমান কি, ডি কিউ বাই টি। ফর্মুলাটা আমরা সবাই জানি, তাই না? এটা পারবে না এমন কেউ নাই। তো এটার ইউনিটটা কি হবে, ইউনিটটাও বলে ফেলি, জুল পার কেলভিন। এই যে জুল, আর এটা হচ্ছে কেলভিন, জুল পার কেলভিন। আর তার ডাইমেনশনটা কি হবে, ডি কিউ মানে কি, আপনার হিট, ওয়ান কাইন্ড অফ এনার্জি, তাই না? হিট এনার্জি, তাহলে তার ডাইমেনশনটা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর নিচে টেম্পারেচার হচ্ছে থিটা। তার মানে আমরা এন্ট্রপির ডাইমেনশন বলতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। ওকে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা কি, দেখেন এফ ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা কি জানি, নিউটনের ফর্মুলাটা জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। দেখেন এইটা, এই দুইটা, অ্যাকচুয়ালি এই দুইটা এত বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা আপনি 100 কে স্টার দিয়ে পড়বেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে এটা আমি বের করা দেখাচ্ছি আপনাদেরকে, বলতেছি যে কিভাবে যদি বাই চান্স ভুলে যান তাহলে বের করবেন, কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা জিনিস আপনি মুখস্থ রাখলেই বেটার, কারণ এগুলা ফ্রিকোয়েন্টলি আসে, মেডিকেল বলেন বা অন্যান্য যে এক্সামগুলো দিবেন সব জায়গার জন্য কিন্তু এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা মুখস্থ রাখবো, হ্যাঁ। তো দেখেন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি সমান আমি কি লিখতে পারি, জি সমান আমি লিখবো উপরে হচ্ছে এফ ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি এম ওয়ান এম টু। তাহলে এফ, ফোর্সের ডাইমেনশন কি, ফোর্সের ডাইমেনশন হচ্ছে আমরা জানি যে এম এল টি ইনভার্স 2, তাই না? এফ ইকুয়াল টু এম এ, এম ইন্টু এ। তাহলে এম হচ্ছে এই যে এম, আর হচ্ছে এ, এক্সেলারেশন হচ্ছে এল টি ইনভার্স 2, আর ডি স্কোয়ার মানে কি এল স্কোয়ার, আর এম ওয়ান এম টু মানে হচ্ছে এম স্কোয়ার। ম্যাস, দুইটা ম্যাসের গুণ। ওকে, তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি দেখেন, তাহলে এল আর এল স্কোয়ার, তার মানে এল কিউব, তারপর এম এখানে নিয়ে আসলে হচ্ছে এল কিউব এম মাইনাস 1, তারপর টি ইনভার্স 2। ওকে, তাহলে হচ্ছে আমরা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ডাইমেনশনটা পেলাম এল কিউব এম মাইনাস 1 টি ইনভার্স 2। আচ্ছা, দেন কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাও নিউটনের যে ফর্মুলাটা দিয়েছিল এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই, এটা আমরা পড়েছি রিসেন্টলি, কিছুদিন আগে পড়েছি। সো এখান থেকে ইটাটা আমরা একটু বের করি, উপরে বসাবো হচ্ছে কি এফ ডিওয়াই, আর নিচে বসাবো কি এ ডিভি, তাই না? তাহলে একটু দেখি ফোর্সের ডাইমেনশনটা বসাই, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি ইনভার্স 2 ডিওয়াই, একটা ডিস্টেন্স, তাই না? তাহলে ডিস্টেন্স হচ্ছে কি এল, আর এ হচ্ছে কি এরিয়া, সো এল স্কোয়ার, আর ভি ভেলোসিটি এল টি ইনভার্স 1। তো দেখেন তো এখানে কি হচ্ছে, এল এল যদি কাটা যায়, আর এখানে একটা এল আর এখানে স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে কি কি আছে দেখেন, এম আছে, আর এলটা উপরে চলে আসলে এল ইনভার্স 1, আর টি এখানে উপরে আসলে হবে টি ইনভার্স 1। আশা করি সবাই বুঝছেন, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এএমইউ হচ্ছে কিলোগ্রাম, না মনে হয় ভুল আছে, কেজি, কিলোগ্রাম।
ওকে, আচ্ছা, কিলোমিটার ছিল স্লাইডে। ওকে, স্লাইডে তাহলে একটু ভুল ছিল, বুঝছেন? স্লাইডে তাহলে ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, কেজি হবে আর কি, বুঝছেন? ওটাও আমি চোখে দেখি নাই হয়তো, বা বইয়ে আপনাদের ইংলিশ ভার্সনের বইয়ে বেশ কিছু জায়গায় মিস্টেক করছে। আমি এর আগেও কোনো একটা দুটো চ্যাপ্টার দেখছিলাম। মুখস্থ করে রাখলে বেটার হবে। জারিন তাসনিয়া বলছে মুখস্থ করে রাখলে ভালো হবে। অবশ্যই এই জিনিসগুলা কিছু কিছু বললাম না, যেগুলো বেশি পরীক্ষায় আসে, যেমন এই দুইটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এটা এরকম বের করতে গেলে আমি দেখাইলাম যে আপনাকে বের করতে কিন্তু মোটামুটি 1 মিনিট সময় লাগবে। পরীক্ষার হলে তো আরো আপনার মাথা কম কাজ করবে। তখন দেখা যাবে 1 মিনিট সময় নষ্ট করবেন, আর আরেকটা ফ্রেন্ড আপনার হচ্ছে এটা 2 সেকেন্ডে দেখাবে, তাহলে অবশ্যই আপনি ওই বন্ধু থেকে আপনি 500 জন পিছনে চলে যাবেন। সো এই জন্য মুখস্থ রাখাটাই বেটার। ওকে, তারপরেও বললাম আর কি, অন্য কিছু একটা আসলো আপনি পারতেছেন না, কিন্তু ফর্মুলাটা জানেন, এই জন্য দেখাইছি। দেখেন কিছু ইউনিট এবং ডাইমেনশন তাদের ক্ষেত্রে সেম সেম হয়। একসাথে আমি দেখাচ্ছি যে দেখেন, ওয়ার্ক, এনার্জি, কাইনেটিক এনার্জি, মোমেন্ট অফ ফোর্স, তাদের ইউনিট আর ডাইমেনশন সেম হবে। যেমন দেখেন ওয়ার্ক, ওয়ার্কের ক্ষেত্রে আমি যদি এখানে লিখি, দেখেন ওয়ার্কের ডাইমেনশনটা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এনার্জিরও সেম, তাই না? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আপনি কাইনেটিক এনার্জি, এটাও তো ওয়ান কাইন্ড অফ এনার্জি, তার মানে এটাও কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আবার মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স টাউ সমান কি, এফ, এই যে আমরা পড়ছিলাম না যে আর ক্রস এফ, তাহলে এফ এবং আর, তাহলে এফ কি এম এল টি ইনভার্স টু, আর এখানে আর হচ্ছে এল, তাহলে এটাও কিন্তু হচ্ছে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এই সবগুলো জিনিসের কিন্তু ডাইমেনশন সেম হচ্ছে। আবার স্ট্রেস, প্রেসার অথবা ইলাস্টিক মডিউল, হ্যাঁ, মডিউলাস, যত ধরনের মডিউলাস আছে, যে আপনার ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রেও সেম হচ্ছে। যেমন ধরেন স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে এফ বাই এ, বা প্রেসার মানে হতো এফ বাই এ, তাই না? আচ্ছা, ইলাস্টিক মডিউলাস, ইলাস্টিক মডিউলাস মানে তো আমরা জানি উপরে স্ট্রেস ডিভাইডেড হচ্ছে কি আপনার স্ট্রেইন। আচ্ছা, তাহলে এটার ইউনিটটা কি হবে, সবগুলোর ক্ষেত্রে সেম, উপরে এম এল টি ইনভার্স টু, আর নিচে হচ্ছে কি এল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। তাহলে এই জিনিসটা এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, এটা হচ্ছে স্ট্রেস, প্রেসার এবং যত ধরনের মডিউলাস আছে সবার ক্ষেত্রে সেম। বা ধরেন সারফেস টেনশন বা সারফেস এনার্জি আপনি ভুলে গেছেন, তখন আপনি তো বের করতে পারবেন, তাই না? সারফেস টেনশন হচ্ছে টি সমান কি এফ বাই এল, ফর্মুলাটা আমরা জানি। তাহলে এফ এর ক্ষেত্রে হচ্ছে এম এল টি ইনভার্স টু, আর নিচে হচ্ছে এল, তাহলে হচ্ছে এম টি ইনভার্স টু। এটা কিন্তু আবার সারফেস এনার্জির ক্ষেত্রেও সেম, কারণ সায়েন্টিস্টরা হচ্ছে বলছিল যে সারফেস টেনশন আর সারফেস এনার্জি কি হবে, সমান হবে, তাই না? আচ্ছা, দেখেন এখন আপনাদের বইয়ে কিন্তু প্রায় 3 থেকে 4 পৃষ্ঠা জুড়ে বিভিন্ন সায়েন্টিস্টের আপনার যে কন্ট্রিবিউশনগুলো ছিল সেগুলো দেওয়া আছে। তো এখানে এটা হচ্ছে আপনার মেডিট্রিক্স থেকে নেওয়া, খুব সুন্দর করে জিস্ট করে দেওয়া আছে। আপনার পরীক্ষার জন্য যা ইম্পর্টেন্ট আপনি ওই জিনিসগুলো আপনি একবার রিডিং দিবেন, বাট আপনার পড়া যখন একদম গুছায় ফেলবেন বা পরীক্ষার আগে যখন রিভিশন দিবেন, তখন অবশ্যই অবশ্যই মেডিট্রিক্স থেকে আপনি বা এই ক্লাস নোট থেকে হচ্ছে আপনি এই জিনিসগুলো আপনি রিভিশন দিবেন। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে যা লাগবে পরীক্ষার জন্য, দেখেন মোটামুটি এই 3টা স্লাইডের মধ্যে যতগুলো কথা দেওয়া আছে সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আর্কিমিডিস কি বলছে, টমাস ইয়ং বা গ্যালিলিও কি বলছে, এগুলো বইয়ে আসলে অনেক বড় বড় করে দেওয়া, ইম্পর্টেন্ট একটা লাইন আপনি হচ্ছে মিস দিতে পারেন ওইখান থেকে। তো দেখেন আমি একটু বলি, তো আর্কিমিডিসের কথা আমরা সবাই শুনছি। আচ্ছা, আর্কিমিডিস কি করছে দেখেন, হি নিউ হাউ টু লাইট এ ফায়ার বাই কনসেন্ট্রেটিং সানলাইট রেজ উইথ এ স্ফেরিক্যাল মিরর। তাহলে সে হচ্ছে স্ফেরিক্যাল মিরর দ্বারা সে কি করছিল, সানলাইটকে সে কনসেন্ট্রেট একটা বিন্দুতে নিয়ে সে হচ্ছে কি আগুন ধরানোর কৌশলটা সে আবিষ্কার করেছিল। ওকে, তো এটা মানে কথিত আছে যে একটা মানে শত্রু পক্ষের যুদ্ধ জাহাজে জাহাজের মধ্যে সে হচ্ছে আগুন ধরাই দিছিল, সানলাইট গুলাকে সবগুলোকে একসাথে নিয়ে মানে একই বিন্দুতে সেন্ট্রালাইজড করে সে একটা মিরর দিয়ে হচ্ছে সে জাহাজে আগুন ধরাইছিল। ওকে, আচ্ছা, ইনভেনশন অফ দ্য প্রিন্সিপাল অফ লিভার অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক ল, লিভার। আচ্ছা, তাহলে সে লিভার এই কথাটা মনে রাখবো এবং হাইড্রোস্ট্যাটিক ল এটাও মনে রাখবো। আচ্ছা, লিভার কি জিনিস আমরা তো হচ্ছে বায়োলজিতে পড়ছিলাম, তাই না? যে কম পরিমাণে এফোর্ট দিয়ে বেশি পরিমাণে কাজ করা। ধরেন আমি যে নখ কাটি, নেইল কাটার, হ্যাঁ, সেই নেইল কাটার কিন্তু একটা লিভার, মানে বা ঠেলা গাড়ি, ঠেলা গাড়িও কিন্তু একটা লিভার, মানে ঠেলা গাড়ির মধ্যে
ধরেন আছে হচ্ছে প্রায় 50 কেজি, সেই 50 কেজি আপনি নেওয়া মানে আপনার পক্ষে নেওয়া সম্ভব ছিল না, বাট আপনি একটা মেশিন ইউজ করেছেন যেটা দিয়ে আপনি একটু অল্প পরিমাণে ফোর্স দিয়ে আপনি সেটাকে নিতে পারতেছেন। তাহলে অল্প ফোর্স বেশি পরিমাণে কাজ, আউটপুট বেশি, সেই সব জিনিসকে আমরা কি বলবো, লিভার। আচ্ছা, discovery of the law of buoyancy of a body emerged in liquid from which he found out of impurity in metal. আচ্ছা, সে বুয়েন্সি নিয়ে সে ফার্স্টে কথা বলছে। বুয়েন্সি তো বুঝি, যখন আপনি পানির মধ্যে কোনো একটা বলকে আপনি ডুবোতে যাবেন তখন দেখবেন মানে উপরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করে পানি, সেই আপনার নেচারটাকে বলা হয় আপনার বুয়েন্সি। আচ্ছা, সে মেটালের ইম্পিউরিটিও সে হচ্ছে প্রমাণ করেছিল। ওকে, তো এটা নিয়েও একটা গল্প আছে যে এক রাজা তাকে বলছিল যে হচ্ছে তার মুকুটটা হচ্ছে অ্যাকচুয়াল খাঁটি স্বর্ণ কিনা সেটা মানে দেখার জন্য। তখন সে এটা নিয়েও ওই স্বর্ণটা ইম্পিউরিটি আছে কি নাই সেটা প্রমাণ করছে কিভাবে। সে তখন চিন্তা করলো একটা অবজেক্ট মানে যেই পরিমাণ পানিতে যখন ডুবানো হয় তার ওজনের সমপরিমাণ ওজন পানি সে কি করবে, বাইরে ফালাবে। তখন সেইভাবে সে হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করে সে একটা ম্যাটারের ইম্পিউরিটি সে প্রমাণ করেছিল। তো এই হচ্ছে আর্কিমিডিসের কিছু কন্ট্রিবিউশন। টমাস ইয়ং সে সে কিন্তু একজন ডক্টর ছিল, প্লাস সে একজন বিজ্ঞানী ছিল, তাই না? সে একজন ফিজিশিয়ান ছিল। আচ্ছা, তো স্বাভাবিক না, সে যেহেতু মানে ফিজিক্স নিয়েও চিন্তা ভাবনা করছে, আবার সে যেহেতু ডক্টর, একজন ফিজিশিয়ান, তো তাকে আমরা একটু বস বলতে পারি, তাই না? বস, টমাস ইয়ং হচ্ছে বস। তাহলে মানে কি, ব্যতিচার, মানে একটু মনে রাখার জন্য ব্যতিচারের ইংলিশটা কি, ইন্টারফারেন্স। তাহলে ইন্টারফারেন্স অফ লাইট সে হচ্ছে কি আবিষ্কার করেছিল। আমরা লাস্ট লেকচারে, তোমরা অফলাইন বা ম্যারাথন লাস্ট যে আগের লেকচারটা হয়েছে ওইখানে আমরা ইন্টারফারেন্স নিয়ে আমরা পড়ছিলাম যে টমাস ইয়ং ইন্টারফারেন্স তার হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে সে হচ্ছে সেটা আবিষ্কার করেছিল, যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এন্ড সে হচ্ছে লাইট ওয়েভটাকে যে থিওরিটা আছে, হ্যাঁ, থিওরি অফ লাইট ওয়েভস, এটাকে আরো বেশি এস্টাবলিশ করেছিল। দ্য সেন্সিটিভিটি অফ ভেরিয়াস লাইটস অফ হিউম্যান আই ওয়াজ ডিসকভার্ড। মানে এই সদি হচ্ছে কি সংবেদনশীলতা। সংবেদনশীলতা মানে কি, সেন্সিটিভিটি, তাই না? আর একটা হচ্ছে কি, বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা, যার ইংলিশ হচ্ছে ইলাস্টিসিটি। তাহলে সেই ইলাস্টিসিটি অফ ম্যাটার এটাও সে আবিষ্কার করেছিল। দেন গ্যালিলিওর ক্ষেত্রে যদি আসি, আমরা কিছু কিছু জিনিস আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, কয়েকটা জিনিস এখানে নতুন হইতে পারে আর কি। হ্যাঁ, সে কি করেছিল দেখো, পেন্ডুলার ওয়াচ, ল অফ পেন্ডুলাম। আমরা ল অফ পেন্ডুলাম কয়টা পড়েছিলাম মনে আছে? 4টা ল ছিল, তাই না? 4টা ল। হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স, সে এই ব্যালেন্স আবিষ্কার করে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াটার লিফটিং ইকুইপমেন্ট, এয়ার থার্মোস্কোপ, টেম্পারেচারের পার্থক্য মাপার জন্য। দেন হচ্ছে ল অফ মোশন সে দিয়েছিল। গিভ 3 লস অফ ফলিং বডিজ, আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম, 3টা ল আছে, সেই লগুলো হচ্ছে গ্যালিলিও দিয়েছিল। তো কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স মানে কি, যে মোশন নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাই না? মোশন এমন একটা স্টাডি যেখানে মোশন নিয়ে আলোচনা করা হচ্ছে, বাট মোশনের কেন, কোন ধরনের মোশন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হবে না, তো এতটুকু জানবো আমরা। দেন হচ্ছে মাইক্রোস্কোপ এন্ড টেলিস্কোপ। আচ্ছা, গ্যালিলিওর যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ এন্ড টেলিস্কোপ, আমরা টেলিস্কোপে আমরা অপটিক্স চ্যাপ্টারে পড়ছিলাম টেলিস্কোপ হচ্ছে 2 রকম, তাই না? 2 রকমের মধ্যে একটাতে পড়ছিলাম যে আপনার হচ্ছে নিউটনিয়ান টেলিস্কোপ, আর একটার মধ্যে ছিল গ্যালিলিও। তাহলে গ্যালিলিও এবং নিউটন দুই ক্ষেত্রে কিন্তু আমরা পড়বো, তারা দুইজনেই কিন্তু টেলিস্কোপ আপনার আবিষ্কার করেছিল। তারপর হচ্ছে মডার্ন সায়েন্টিফিক সিস্টেম। আচ্ছা, মডার্ন সায়েন্টিফিক সিস্টেমের ইনিশিয়েট করছিল সে। আর ল অফ মোশন এটা লিখেছে সে, এটা একটা বই, তাই না? আর ল অফ মোশন দিয়েছে কে যদি বলে, তাহলে হচ্ছে আমরা বলবো হচ্ছে কি, নিউটন। আর ল অফ মোশন এই বইটা লিখেছে, মানে বইটা লিখেছে কি, এটা হচ্ছে গ্যালিলিও। আর জুপিটারের যে 8টা স্যাটেলাইট আছে, জুপিটারের 8টা স্যাটেলাইট, সেই 8টা স্যাটেলাইট সে আবিষ্কার করেছিল। জুপিটারের 8টা স্যাটেলাইট আছে, ওকে, এটা ফার্স্ট বলছে কে, গ্যালিলিও। ওকে, দেন হচ্ছে আইজ্যাক নিউটন। এই নিউটন হচ্ছে, এগুলো সহজ কথাবার্তাগুলো আমরা জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ক্যালকুলাস, এটা আমরা ফার্স্ট ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম যে ফিজিক্সে ফার্স্ট ক্যালকুলাস ব্যবহার করেছিল হচ্ছে নিউটন। আচ্ছা, এন্ড লাইট স্পেকট্রাম, হিজ ফেমাস বুক ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটাও আমরা পড়ছিলাম নিউটনিয়ান মেকানিক্সের মধ্যে। তার এই বইয়ের মধ্যে তার যে মোশনের যে লগুলো আছে সেই লগুলোকে সে পাবলিশ করেছিল। ওকে, এই যে দেখেন 3 লস অফ মোশন, এই বইয়ের মধ্যে সে পাবলিশ করেছিল। হি ইজ দ্য পায়োনিয়ার অফ কর্পাসকুলার থিওরি অফ লাইট। লাইটের থিওরি কয়টা আছে দেখি আপনারা পারেন কিনা। এই যে থিওরি অফ লাইট, আপনারা কিন্তু মাত্র পড়ে আসছেন, 1 সপ্তাহ হয় নাই, যে লাইটের থিওরি কয়টা আছে একটু কমেন্ট করে জানান তো। সারিয়া বলছে হচ্ছে 4টা। আচ্ছা, 4টা।
ইনকিয়াত বলছে 4টা, সুবি বললেন 4টা। আপনাদের বইয়ে কি 4টা লেখা আছে? আমি যতদূর জানি 4টা লেখা নাই, বুঝছেন? আপনাদের বইয়ে একদম স্পষ্ট সুন্দর করে লেখা আছে যে থিওরি আছে 5টা। হ্যাঁ, বইয়ের ভিতরে এক্সপ্লেইন করছে 4টা, যে কর্পাসকুলার থিওরি, ওয়েভ থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, বা আরেকটা হচ্ছে কি কোয়ান্টাম থিওরি। 4টা। আমৃতা যেমন বলছে 2টা, 2টা তো পসিবলই না। হ্যাঁ, 2টা না। তাহলে লাইটের থিওরি আছে কয়টা? যদি পরীক্ষা আসে থিওরি আমরা বলবো হচ্ছে 5টা থিওরি। ওকে, বাট আমরা পড়ছিলাম হচ্ছে 4টা ভিতরে। আরেকটা হচ্ছে দ্বৈত, যে মানে লাইটের যে নেচার 2টা, সে কখনো আপনার হচ্ছে ওয়েভ, কখনো হচ্ছে আপনার পার্টিকেল হিসেবে কাজ করে। হ্যাঁ, ডুয়েল থিওরি বলে এটাকে, বইয়ে পাবেন আপনারা, বুঝতে পারছেন? আচ্ছা, হি ইজ দ্য ফাউন্ডার অফ ল অফ লেন্স অ্যান্ড ইনভার্টেড রিফ্লেক্টিং টেলিস্কোপ। দেখছেন, বলছিলাম না যে টেলিস্কোপে আমরা পাবো হচ্ছে নিউটনের নামও পাবো, গ্যালিলিওর নামও পাবো। আচ্ছা, রোড দ্য বুক অপটিক্স, তাহলে এগুলো প্যাচ লাগাবো না আমরা। অপটিক্স বইটা লিখছে হচ্ছে নিউটন, আর ল অফ মোশন বইটা লিখছে কে? এটা লিখছে হচ্ছে গ্যালিলিও। ওকে, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ক্ষেত্রে দেখবেন এখানে আমরা কি পাবো, যে ম্যাগনেট, ইলেকট্রিক কারেন্ট, এই জিনিসগুলোর সাথে সে বেশি জড়িত। তো এখানে কি আছে? ইলেকট্রিক কারেন্ট ক্যান বি ক্রিয়েটেড বাই ম্যাগনেটিক ফিল্ড। একদম শুরুর দিকে একটা লাইন পয়েন্ট আসছিল যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি জিনিস? এই যে ইলেকট্রিক কারেন্ট আমরা পাচ্ছি কই থেকে? ম্যাগনেটিক ফিল্ড থেকে, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি সে দিয়েছে। তারপর হচ্ছে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সে আবিষ্কার করেছে। আচ্ছা, সে হি ফার্স্ট মেড ডায়নামো। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক, এই যে আবার লিখছে নিচে খুব সুন্দর করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড রিলেটিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স, এই জিনিসটা। তাহলে আমরা মাইকেল ফ্যারাডের কথাগুলোও জানলাম। এরপর হচ্ছে রাদারফোর্ড, এগুলো আমরা কেমিস্ট্রিতে অনেক শুনছি। রাদারফোর্ড কি দিয়েছে? ফাউন্ডার অফ সোলার সিস্টেম অ্যাটম মডেল, ঠিক আছে, এবং ফাদার অফ নিউক্লিয়াস অফ অ্যাটম। তার এই মডেল থেকে কিন্তু আমরা নিউক্লিয়াসের ধারণা পাই, তাই না? তাহলে যদি পরীক্ষায় বলে যে নিউক্লিয়াসটা ইনভেন্ট করছে কে, নিউক্লিয়াস আবিষ্কার করেছে কে, এটা হবে কি? রাদারফোর্ড। আচ্ছা, দেন হচ্ছে আলফাবিটা পার্টিকেল, আলফাবিটা গামা, এই 3টা পার্টিকেলও কিন্তু রাদারফোর্ডই আবিষ্কার করেছেন। ওকে, ম্যাক্স প্লাঙ্ক সে কি দিয়েছিল? সে হচ্ছে কি কোয়ান্টাম থিওরি দিয়েছিল, তাই না? ডিসকভারি অফ কোয়ান্টাম থিওরি। আচ্ছা, এই কোয়ান্টাম থিওরিকে ইস্টাবলিশ করেছে হচ্ছে আইনস্টাইন। তাহলে কোয়ান্টাম থিওরিকে ইস্টাবলিশ করেছে কে? আইনস্টাইন। এটা একটু মাথায় রাখবো। তাহলে ম্যাক্স প্লাঙ্ক দিয়েছে কোয়ান্টাম থিওরি, তাই না? কোয়ান্টাম থিওরি। আচ্ছা, এই কোয়ান্টাম থিওরিটাকে ইস্টাবলিশ করেছে হচ্ছে আইনস্টাইন। ওকে, আরেকটা আপনাদেরকে প্রশ্ন করি তাহলে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা দিয়েছে কে বলেন তো? পরে আসছেন মাত্র আগের ক্লাসে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটা দিয়েছে কে? তো কমেন্ট করে জানতো। ম্যাক্সওয়েল, এক্সিলেন্ট। আচ্ছা, জারিন তাসনিয়া বলছেন ল অফ পেন্ডুলাম কি 4টা? হ্যাঁ, ল অফ পেন্ডুলাম তো 4টা, আপনারা পড়ছেন না? ফার্স্ট ল, সেকেন্ড ল, ফোর্থ ল হচ্ছে ম্যাসের, একটা হচ্ছে কি ইফেক্টিভ লেংথ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশনের। আচ্ছা, ম্যাক্সওয়েল, এক্সিলেন্ট, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ম্যাক্সওয়েল, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়েছে হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে আপনার সাথে সাথে এখন আরেকটা কমেন্ট করে ফেলেন যে এটাকে ইস্টাবলিশ করছে কে? এটাকে ইস্টাবলিশ করছিল কে? দেখি আমি একটু আপনাদেরকে। হাইগেন, মাইকেল ফ্যারাডে, কারোরটাই কিন্তু হয় নাই, আপনাদের কারোরটা হয় নাই। আর কেউ কিছু বলবেন যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এটা দিয়েছে ম্যাক্সওয়েল, আর এটাকে এস্টাবলিশ করেছিল হচ্ছে কি হার্জ, ওয়েস্টেড, সারিয়া, হয় নাই। হার্জ, ওকে, এটাকে এস্টাবলিশ করছে হার্জ, ফ্রেডরিক হার্জ। ওকে, এগুলো একটু পেস্ট লাগায়েন না, যে দিয়েছে একজন, এস্টাবলিশ করেছে একজন, এই জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আসেন হচ্ছে, ও আরেকটা কথা, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কি আপনার ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে সে অনেক কথাবার্তা বলছিল। আলবার্ট আইনস্টাইন সে 1905-এ সে হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিল। তাহলে থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্পেশাল থিওরি আর একটা হচ্ছে জেনারেল থিওরি। তো মনে রাখবেন যে স্পেশালটা সে দিয়েছিল আগে 1905-এ, আর 1915-এ এই যে 1915-এ সে কিন্তু জেনারেল থিওরিটা দিয়েছিল। ওকে, জেনারেল থিওরি।
তো অনেকে অনেকে একটু ভুল করে যে জেনারেলটা দিয়েছিল আগে, স্পেশালটা মনে হয় পরে, বাট না, স্পেশালটা দিয়েছে আগে, জেনারেলটা দিয়েছে কি পরে। দেন হি এক্সটেন্ডেড দ্য কোয়ান্টাম থিওরি অফ প্ল্যাঙ্ক, এই যে মাত্রই বলছিলাম কোয়ান্টাম থিওরিকে সে এক্সপ্লেইন ইলাবোরেট করছিল। ইন্টারপ্রিটেশন অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটাও আপনারা পড়ছেন যে ফটো ইলেকট্রিক ইফেক্টকে সে ইন্টারপ্রিটেশন করেছিল। ফটো ইলেকট্রিক ইফেক্ট মানে কোনো একটা মেটালের উপর যখন লাইট পড়বে, হ্যাঁ, উপযুক্ত ফ্রিকোয়েন্সির একটা লাইট পড়বে, তখন সেখান থেকে ইলেকট্রন ইমিট হবে। আর ফ্লো অফ ইলেকট্রন মানে আমরা জানি কারেন্ট। সো আমরা ফোটন থেকে, দ্যাট মিনস আমরা লাইট থেকে আমরা এখানে কারেন্ট পাচ্ছি, এই ইফেক্টটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট। দেন ব্রাউনিয়ান মোশন ডিসকভারি করেছিল, থিওরি অফ ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স। ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স তো বুঝেন তাই না, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যে ইকুয়েশনের জন্য আইনস্টাইন অনেক বেশি বিখ্যাত, পুরো ওয়ার্ল্ড জুড়ে তাকে চিনে। হ্যাঁ, অনেক কিছুর জন্য তো চিনে, বাট এটা তার হচ্ছে অনেক বড় একটা আবিষ্কার ছিল, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এটা হচ্ছে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স থিওরি। ওকে, ক্যাপলার, ক্যাপলার কি করছে দেখেন, ক্যাপলার হচ্ছে আপনারা শুনছেন একটা চ্যাপ্টারে পড়ছেন যে হচ্ছে সে 3টা ল দিয়েছিল, হ্যাঁ, রিগার্ডিং মোশন অফ প্ল্যানেট, প্ল্যানেটের মোশন কিরকম হবে এই নিয়ে সে 3টা ল দিয়েছিল। এবং এই ল এর মধ্যে সে বলছিল যে তাদের যে গতিপথ হবে, পথ হবে, সেটা হচ্ছে কি ইলিপ্টিক্যাল। এবং এটা কার বেসিস থেকে সে নিয়েছে? অ্যাকর্ডিং টু সান সেন্ট্রিক থিওরি অফ কোপারনিকাস। দেখেন কোপারনিকাস সে হচ্ছে সান সেন্ট্রিক থিওরি দিয়েছিল, যে সান থাকবে একদম সেন্টারে, তার চারপাশে প্রত্যেকটা প্ল্যানেট হচ্ছে ঘুরবে। এই থিওরিটা দিয়েছিল কোপারনিকাস। আর এটার উপর বেসিস করে সে বলছিল যে আপনার কেপলার বলছিল যে প্রত্যেকটা প্ল্যানেটের হচ্ছে আপনার পাথ হবে হচ্ছে ইলিপ্টিক্যাল ওয়েতে সে ঘুরবে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, কেপলার কি বলেছিল আর কোপারনিকাস, ঠিক আছে, সান সেন্ট্রিক আপনার থিওরি দিয়েছিল। তো আশা করি আপনারা বুঝছেন, এই কুইজটাতে আপনারা একটু অ্যাটেন্ড করেন। ওকে, আমরা প্রায় সবাই এটা কারেক্ট অ্যান্সার দিছি, যে হু হ্যাজ নোন টু প্রডিউস ফায়ার বাই সেন্টারিং সান রেজ বাই রাউন্ড মিরর, বা একটা স্ফেরিক্যাল মিরর দিয়ে আর্কিমিডিস হচ্ছে সে হচ্ছে আগুন ধরানোর কৌশল সে আবিষ্কার করেছিল, তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে আগাই, আরেকটা কুইজে আমরা একটু অ্যাটেন্ড করি। আচ্ছা, এখানে আপনারা মানে 30% আপনারা হচ্ছে বি দাগাইছে, নিউটন। আমি কিন্তু ওই সময় বারবার বলছিলাম যে যখন একটা বইয়ের কথা বলবে ল অফ মোশন, তখন কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে গ্যালিলিও। আর যখন মানে বইয়ের কথা না, জাস্ট ল অফ মোশন, এই মানে ল গুলো দিয়েছে কে, মোশনের ল দিয়েছে কে, তখন হবে নিউটন, তাই না? বাট অ্যান্সার হচ্ছে কি, এখানে বলছে যে বইটা লিখছে কে, তাই না? তাহলে হচ্ছে কি গ্যালিলিও হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আমরা একদম চ্যাপ্টার শেষের দিকে চলে আসছি, কিছু এরর নিয়ে আমরা পড়াশোনা করব। হ্যাঁ, তো এরর থেকে কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, এবং এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসে, যে বেশ কয়েকবার আসছে। মানে ধরেন যে 7-8 বছরের মধ্যে ধরেন 3 থেকে 5 বারই আসছে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো এরর ইন মেজারমেন্ট, কয় ধরনের এরর হয়ে থাকে এটা আমরা ফার্স্টে জানি যে 5 ধরনের এরর। সেই নামগুলো একটু দেখি, যে কি বলছে। 1 নাম্বার হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরর, আর আরেকটা হচ্ছে অবজারভেশনাল অর পার্সোনাল এরর, র্যান্ডম এরর, সিস্টেমেটিক এরর, আর একটা হচ্ছে লিস্ট কাউন্ট এরর। তাহলে এই 5টা নাম আগে আমরা মুখস্থ রাখবো, হ্যাঁ, যে এই 5 ধরনের এরর হয়ে থাকে। তো এখন আমরা একটু এগুলা বুঝবো, যে ইনস্ট্রুমেন্টাল এরর, দেখেন নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল এরর মানে কি, যে আপনার ইনস্ট্রুমেন্টের সমস্যার জন্য যে আমরা হচ্ছে এররটা পাবো, তাই না? তাহলে এরর কয় প্রকার? ফার্স্ট অফ অল 1 2 3 4 5, যে পরীক্ষা এভাবে আসতে পারে যে এরর কত প্রকার, সেটা হবে অ্যান্সারটা হবে কি 5 প্রকার। ওকে, তাহলে যে ইনস্ট্রুমেন্টাল এরর এটা আবার 3 প্রকার, বুঝছেন? মানে আমরা এই 5 প্রকারের মধ্যে 5টা টাইপ যে আছে, তার মধ্যে আমি যদি মার্কিং করি কোনটা কত বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, তারপরে এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার 3 স্টার, এটা হচ্ছে 3 স্টার, হ্যাঁ, মানে এই 3টা খুব ভালো করে পড়বো। আর বাকিগুলা, বাকি এই যে এটা রিডিং পড়বো, এটা বুঝবো যে এই দুটো জিনিস কি, এবং জাস্ট কোন ধরনের ক্ষেত্রে এই এররটা হয়ে থাকে। বাট খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রথম 2টা আর লাস্টেরটা। তো প্রথমটা কি, ইনস্ট্রুমেন্টাল এরর হচ্ছে আবার 3 রকম, এটাকে আমরা আরো 3টা টাইপে ভাগ করি। একটা হচ্ছে জিরো এরর, আরেকটা হচ্ছে আপনার ব্যাকক্লাশ এরর, ওকে, আরেক ধরনের এরর আছে আমাদের জিরো ব্যাকল্যাশ। আচ্ছা, জিরো এরর কি, আমি একটা একটা করে আগাই। ধরেন জিরো এরর কি,
আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল এগুলো আমরা পড়ছিলাম না, যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা সবাই তো দেখছি যে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মূল স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তাই না? তাহলে মূল স্কেলের মধ্যে একদম যে মাঝে যে মূল স্কেলটা থাকে তার একটা জিরো দাগ থাকে, আর ভার্নিয়ার স্কেল মানে যেটাকে আমরা মুভ করতে পারি ওটার একটা জিরো দাগ থাকে না? তাহলে এই দুইটা জিরো দাগ যখন মিলবে না, যখন আপনি একসাথে নিয়ে আসবেন দুইটার জিরো দাগ একসাথে মিলতেছে না, আইদার সামনে অথবা পিছনে হচ্ছে, তখন যে এররটা হয় তার নাম হচ্ছে কি আপনার জিরো এরর। বুঝতে পারছেন? জিরো। তাহলে জিরো এরর যখন ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলটা তাদের জিরো দাগ যখন মিলবে না তখন জিরো। তো কাদের ক্ষেত্রে দেখা যায়? তো এটা হচ্ছে আমরা দেখব হচ্ছে স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স একটু এগুলো এগুলো আমাদের পরীক্ষার জন্য মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে স্ক্রু গেজ, স্ক্রু, হ্যাঁ, গেজ, দেন হচ্ছে স্ফেরোমিটার, স্ফেরোমিটার, আচ্ছা, দেন ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। তাহলে এই কয়েকটা জিনিস আমরা একটু মনে রাখবো, যে SCALE, হ্যাঁ, SCALE স্কেল, তাহলে হচ্ছে ভার্নিয়ার স্কেল। শুনেন, তাহলে জিরো এরর কোথায় কোথায় দেখতে পাচ্ছি? স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, স্ফেরোমিটার এবং হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এখন খেয়াল করেন এখানে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এস আছে, দেখেন এস, এটা মনে রাখাও সহজ, বুঝতে পারছেন? এই যে এস, 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 ভার্নিয়ার স্কেল, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে জিরো এরর হচ্ছে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু মূল স্কেলও আছে এবং কি ভার্নিয়ার স্কেল আছে, তো তাদের দুইটা জিরো দাগ মিলবে না। আচ্ছা, ব্যাকল্যাশ, ব্যাকল্যাশ এটা হচ্ছে নর্মালি যেই সব ইনস্ট্রুমেন্টের নাট এন্ড স্ক্রু থাকে তাদের ক্ষেত্রে দেখা যায়, নাট স্ক্রু যুক্ত, হ্যাঁ। আর একটা হচ্ছে লেভেল, এই তিনটা নাম। ব্যাকল্যাশ মানে হচ্ছে যেগুলোতে নাট স্ক্রু থাকে, নাট স্ক্রু। তো এটা নর্মালি এই ব্যাকল্যাশ এই এররটা দেখা যায় হচ্ছে আপনার যেই যদি কোনো ইনস্ট্রুমেন্ট অনেকদিন ইউজ করা হইতে হয়, মানে অনেক পুরাতন হয়, তখন ওদের নাট স্ক্রু যদি ক্ষয় হয়ে যায়, এই ক্ষয় আপনার হচ্ছে এই ক্ষয়ের ফলে যে এররটা থাকে সেটার নাম হচ্ছে ব্যাকল্যাশ এরর। ধরেন আপনি হচ্ছে নাট স্ক্রু ঘুরাচ্ছেন, নাট স্ক্রু ঘুরায়ে স্কেলটা যতটুকু আগায়, মানে এদিকে ঘুরানোর ফলে ক্লকওয়াইজ ঘুরলে যতটুকু আগাবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে ততটুকু পিছায় না। অর্থাৎ তাদের মেশিনের নাটের আপনার ক্ষয়ের জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এই জন্য এটাকে বলা হয় কি ব্যাকল্যাশ এরর। আর লেভেল, লেভেল মানে কি? যদি লেভেলিং এর সমস্যা হয়, ধরেন কোনো ইনস্ট্রুমেন্ট আপনি লেভেলিং আপনি ঠিকঠাক ভাবে আপনি করলেন না, বা আপনি এটাকে রাখার কথা হরিজন্টালি, আপনি হরিজন্টালি রাখলেন না, এটা একটু উঁচু নিচু হয়ে আছে, বা ওই মেশিনের আপনি লেভেলিংটা আপনি ঠিকঠাক ভাবে করলেন না, তখন যেই এররটা হবে তাকে বলা হয় কি লেভেল এরর, লেভেল এরর। ওকে, তো এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে ব্যালেন্স, আমরা যে ব্যালেন্স ইউজ করি, বা টেনজেন্ট, টেনজেন্ট হচ্ছে গ্যালভানোমিটার, টেনজেন্ট গ্যালভানোমিটার। ওকে, টেনজেন্ট গ্যালভানোমিটার আছে। তো এই আমরা এক্সাম্পলগুলো মনে রাখবো যে কোন জায়গায় কি হচ্ছে। আচ্ছা, লেভেলে কিন্তু আরো আছে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপও আছে, হ্যাঁ, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, টেলিস্কোপ। মানে আমাদের ইনস্ট্রুমেন্টাল এররটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জিরো এরর, ব্যাকল্যাশ, লেভেল কি জিনিস এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় এটা আমরা আগে পড়লাম। এরপরে অবজারভেশনাল এরর অর পার্সোনাল এরর, এটা মানে কি জানেন? অবজারভারের নিজের সমস্যার জন্য, মানে তার অসতর্কতার জন্য, অথবা ধরেন যে আপনার যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের সমস্যার জন্য যেই এররটা হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে কি অবজারভেশনাল এরর অথবা পার্সোনাল এরর। তাহলে এখানে প্রবলেমটা কার? অবজারভার, অবজারভার অথবা আপনার হচ্ছে কি ইনস্ট্রুমেন্টের প্রবলেম। তাহলে এই যে আপনার অবজারভার অথবা ইনস্ট্রুমেন্টের প্রবলেমের জন্য যে এররটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবজারভেশনাল এরর। তো এটার থেকে আমরা জাস্ট 5টা টাইপ পড়বো, এখানে 5টা টাইপ আছে, জাস্ট নামগুলো পড়বো। আপনার 5টা টাইপের নাম পড়লেই হবে। আপনার বইয়ে কিন্তু এটা নিয়ে খুব ডিটেলসে দেওয়া নাই, খালি 5টা নাম আছে। যেমন পার্সোনাল এরর আছে, তারপর এনভায়রনমেন্টাল এরর আছে, এখানে আরো আছে পারপেন্ডিকুলার, ইন্ডেক্স এরর, ইন ডিভিশন এরর। তাহলে এই জাস্ট 5টা নাম আমরা পড়বো, ঠিক আছে? 5টা টাইপের জাস্ট নাম আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, এরপর ধরেন র্যান্ডম এরর, হ্যাঁ, র্যান্ডম এরর। র্যান্ডম এরর মানে কি? যে আপনার সতর্কতা ঠিকঠাকভাবে আপনার এখানে অবলম্বন করা হয় নাই, তখন মাঝে মধ্যে এটাও সেম অবজারভার অথবা ইনস্ট্রুমেন্টের কোনো প্রবলেমের জন্য
যে এররটা হচ্ছে এটাকে আমরা বলি র্যান্ডম এরর। মানে এখানে ফুললি মানে কশাস থাকা হয় নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে সিস্টেমেটিক এরর। এটা হচ্ছে কি আপনার রেগুলারলি যে প্রবলেমটা হচ্ছে, আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট করার সময় আপনার ধরেন যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের আইদার বেশি মান আসতেছে, মাঝে মাঝে বেশি মান আসতেছে, মাঝে মাঝে কম মান আসতেছে, সেই ক্ষেত্রে আমরা বলি সিস্টেমেটিক এরর। আচ্ছা, আর হচ্ছে লিস্ট কাউন্ট এরর মানে কি? লিস্ট কাউন্ট এরর মানে হচ্ছে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে না আমরা সর্বনিম্ন একটা লেভেল পর্যন্ত মাপতে পারি। যেমন মিটার স্কেল দিয়ে আমরা কি মাপতে পারি, কতটুকু পর্যন্ত মাপতে পারি মিটার স্কেল দিয়ে? মিটার স্কেল দিয়ে হচ্ছে আমরা 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি। মিটার স্কেল দিয়ে আমরা কতটুকু মাপতে পারি? 1 মিলিমিটার পর্যন্ত। এর থেকে কম যদি আমরা মাপতে চাই তখনই কিন্তু যে এররটা হবে তার নাম হচ্ছে লিস্ট কাউন্ট এরর। বা ধরেন স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কতটুকু মাপতে পারি? স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি, তাই না? তো আমরা এই দুইটার লোয়েস্ট লেভেলটা পর্যন্ত একটু আমরা মুখস্থ রাখবো যে মিটার স্কেল দিয়ে আমরা হচ্ছে 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারি, আর স্লাইড ক্যালিপার্স দিয়ে হচ্ছে 0.01 মিলিমিটার পর্যন্ত আমরা মাপতে পারি। এর থেকে কম যদি আমরা মাপতে চাই তখনই একটা এরর দেখা দিবে। সো আমাদের পরীক্ষার জন্য কিন্তু এররের 5টা টাইপ, এবং এখান থেকে প্রথম দুইটা একটু বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর লিস্ট এরর কাউন্ট থেকে আমরা হচ্ছে খালি জেনে রাখবো কোন স্কেলের ক্ষেত্রে কতটুকু হচ্ছে লোয়েস্ট পর্যন্ত সে মাপতে পারে। ওকে, এরর্স ইন মেজারমেন্ট আরো দুইটা যদি আমরা পড়ি, আরো দুইটা এরর সম্বন্ধে আমরা একটু জানবো যেখান থেকে আমাদের ম্যাথ আসে বেশি। সেটা হচ্ছে কি অ্যাবসলিউট এরর। হ্যাঁ, অ্যাবসলিউট এরর এটা মানে কি? এটা মানে হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস মেজার্ড। ওকে, যেমন ধরেন একটা অবজেক্টের অ্যাকচুয়ালি সে হচ্ছে 5 মিটার লম্বা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি অ্যাবসলিউট এররটা হচ্ছে কি দুইটা ডিফারেন্সটা কতটুকু, যে এটার অ্যাকচুয়ালটা হচ্ছে কত 5 মিটার, আপনি এটাকে মাপলেন কত? মাপলেন হচ্ছে এটা হচ্ছে আপনি 5.02 মিটার মাপলেন। তাহলে এটা হচ্ছে মেজার্ড ভ্যালু আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? তাহলে এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে কি অ্যাবসলিউট এরর। তার মানে এখানে অ্যাবসলিউট এররটা কত? অ্যাবসলিউট এররটা হচ্ছে কত? 0.02 মিটার। ওকে, আচ্ছা, এখন আরেকটা এরর সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এরর। পার্সেন্টেজ অফ এরর। আচ্ছা, এটা মানে হচ্ছে উপরে আমরা বসাবো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে মেজার্ড ভ্যালু, আর নিচে হচ্ছে কি অ্যাকচুয়াল ইনটু 100%। তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে পার্সেন্টেজ অফ এরর। তাহলে উপরে আমরা বসাবো অ্যাবসলিউট এররটা, মানে হচ্ছে কতটুকু পাইছি আর অ্যাকচুয়ালি কতটুকু, তার ডিফারেন্সটা বসাবো, আর নিচে হচ্ছে কি অ্যাকচুয়াল যে তার লেংথ বা অ্যাকচুয়াল যে তার দৈর্ঘ্যটা সেটাকে বসাবো, আর ইনটু 100%, এটাকে আমরা বলবো পার্সেন্টেজ অফ এরর। তো এই জিনিসটা যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে আমরা কিছু এখন ম্যাথ দেখবো, সামনে ম্যাথ দেখবো। তার আগে হচ্ছে একটু ছোট করে আমরা স্ক্রু গেজ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ওকে, দেখেন এখানে কি বলছে, যে এই ফার্স্ট পয়েন্টটা গুরুত্বপূর্ণ বেশি, যে স্ক্রু গেজ ইজ এ ভেরি প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট টু মেজার টিনি লেংথ লাইক ডায়ামিটার অফ এ ওয়্যার, থিকনেস অফ এ থিন শিট। হ্যাঁ, একদম থিন শিট এর থিকনেস মাপার জন্য, বা একটা হচ্ছে আপনার ওয়্যারের ডায়ামিটার মাপার জন্য হচ্ছে আমরা এই স্ক্রু গেজটা ইউজ করে থাকি। তো এখানে একটা ইউ শেপ একটা সলিড মেটালিক রড থাকে, এই যে দেখেন ইউ শেপ একটা রড আছে, তাই না? আচ্ছা, তো এই স্কেলটা 100টা লাইন থাকে, এখানে 100 লাইন থাকবে, এই যে এরকম ভাবে দাগ কাটা থাকবে কয়টা? 100টা। স্ক্রু ইজ মেড ইন সাচ এ ওয়ে দ্যাট ওয়ান রোটেশন অফ ইটস কাভার্স 1 মিলিমিটার অফ দ্য লিনিয়ার স্কেল। এই স্ক্রুটা যখন মানে একটা রোটেট করা হবে তখন হচ্ছে এটা 1 মিলিমিটার হচ্ছে কি করবে, এটা সরে যাবে, তাই না? একটা রোটেশনের জন্য 1 মিলিমিটার যাবে। আর এটাকে আমরা বলি স্ক্রু পিচ। স্ক্রু পিচ মানে কি, যে একটা রোটেশনের জন্য কত মিটার যাচ্ছে, 1 মিটার যাচ্ছে। তাহলে দেখেন এই ক্ষেত্রে লিস্ট কাউন্ট অফ কত হবে? P/N। এখানে পিটা কি, ওই যে বললাম স্ক্রু পিচ, তাই না? পিচ মানে হচ্ছে কত, দেখেন এখানে পড়ছিলাম 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে কত? 0.1 সেন্টিমিটার। পিচ মানে একটা রোটেশনে যতটুকু সামনে যাবে বা পিছে যাবে। তাহলে একটা রোটেশন করছে, যাচ্ছে কত? 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এটা উপরে বসাবো, আর নিচে হচ্ছে কয়টা দাগ থাকে,
আমি বলছিলাম কটা দাগ থাকে, মানে 100 লাইন এখানে টানা থাকে, তাহলে উপরে পিচ আর নিচে হচ্ছে দাগ সংখ্যা, নাম্বার অফ লাইন, এটাতে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে কি এলসি, লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ, এটা হচ্ছে 0.001 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এক্সামে আসতে পারে যে স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে আপনার কতটুকু, এলসি এর ভ্যালুটা কত, 0.001 সেন্টিমিটার। ওকে, দেন আমরা এই দুইটা ম্যাথ আমরা একটু সলভ করি। ঠিক এই টাইপের প্রশ্ন আপনার কিন্তু আসতে পারে, যেমন এটা খুব মোস্ট প্রবাবলি এটা একবার মেডিকেলে আসছিল, ঠিক আছে। আচ্ছা, লেংথ অফ স্কোয়ার ইজ এল 2 মিটার প্লাস মাইনাস 2%। কথাটা মানে কি, যে একটা স্কোয়ারের লেংথ হচ্ছে 2 মিটার, অ্যাকচুয়াল হচ্ছে 2 মিটার, বাট যখন মাপা হয় তখন এটা 2%, 2 মিটারের 2% বেশি অথবা কম মাপা হয়, মানে একটু ইররটা কত, 2%, 2% মানে কত, 0.02 মিটার, তাই না? আচ্ছা, হোয়াট ইজ ইটস পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ এরিয়া। আচ্ছা ঠিক আছে, দেখেন পার্সেন্টেজ এরর কার ক্ষেত্রে, এরিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে তোমার দেওয়া আছে কি, এল, লেংথ দেওয়া আছে, তাহলে আমি যখন এরিয়া বের করতে যাব তখন আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, স্বাভাবিক না? লেংথ থেকে এরিয়া, যদি এরিয়াটা যদি বের করতে চাই তাহলে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আর উপরে বসাবো কি, উপরে বসাবো হচ্ছে অ্যাবসলিউট যে এররটা আছে, অ্যাবসলিউট এররটা কত, কতটুকু বেশি বা কতটুকু কম, সেটা কত, 2%, 2% মানে কত, 0.02, আর নিচে হচ্ছে কি অ্যাকচুয়াল, অ্যাকচুয়ালটা কত, 2 মিটার ইন্টু 100%, যেহেতু এখানে বলা হয়েছে পার্সেন্টেজ এরর বের করার জন্য, তাই না? তাহলে এটা কত হচ্ছে দেখেন, এটা হচ্ছে এই 2 কাটা, এটা করলে কত হয়, 2%, তাহলে পার্সেন্টেজ এরর হচ্ছে 2%। সবাই কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানান এই ম্যাথটা বুঝছেন কিনা। তাহলে আমরা পরেরটার দিকে চলে যাই। পরেরটা কি বলছে, যে রেডিয়াস অফ স্ফিয়ার ইজ মেজার 2.5 প্লাস মাইনাস 0.2। তাহলে রেডিয়াস মাপা হয়েছে, একটা স্ফিয়ারের রেডিয়াস মাপা হয়েছে, অ্যাকচুয়ালটা হচ্ছে 2.5, আর যখন এটা মাপা হয় তখন হচ্ছে 0.2, বেশিও মাপা হইতে পারে কমও মাপা হইতে পারে, তার এররটা হচ্ছে 0.2। হোয়াট ইজ ইটস পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ ভলিউম। দেখেন স্ফিয়ারের ভলিউম আমি বের করতে যাচ্ছি, তাহলে ভলিউম যখন মানে বের করব তখন রেডিয়াস কি একটা ডাইমেনশন, আর ভলিউমে কয়টা ডাইমেনশন, 3টা। আচ্ছা আচ্ছা, আরেকবার বলবো, 2% অফ 2 মিটার 0.04। আচ্ছা ঠিক আছে, শুনেন বিষয়টা হচ্ছে কি, যখন এরিয়া চাওয়া হবে, ঠিক আছে, পার্সেন্টেজ এরর অফ মেজারমেন্ট অফ এরিয়া, তো এরিয়া মানে কি, আপনার হচ্ছে দুইটা লেংথ মাল্টিপ্লাই করা, এখানে তো একটা দেওয়া আছে, লেংথেরটা দেওয়া আছে, সো এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আর এই ক্ষেত্রে ভলিউম চাওয়া হয়েছে, দেওয়া আছে রেডিয়াস, রেডিয়াস মানে কি একটা লেংথ, যখন ভলিউম চাওয়া হবে তখন আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব, এরিয়া চাওয়া হলে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব। কথা কি বুঝছেন? তাহলে হচ্ছে এখানে যখন ভলিউমেরটা চাওয়া হয়েছে, ভলিউমেরটা বের করতে বলবে, তার সামনে আমরা একটা আগে 3 দিয়ে নিব, হ্যাঁ 3 দিয়ে উপরে হচ্ছে আমরা এররটা বসাবো, অ্যাবসলিউট এররটা কত, 0.2, আর নিচে বসাবো কত, 2.5 ইন্টু 100%। আচ্ছা, তাহলে মানে উপরে বসাবো হচ্ছে অ্যাবসলিউট যে এররটা, অ্যাবসলিউট এররটা কত, 0.2, এই যে 0.2, আর নিচে বসাবো হচ্ছে কি অ্যাকচুয়াল যে ভ্যালুটা 2.5, আর 100 কেন বসেছি, কারণ পার্সেন্টেজ এরর বলছে, আর সামনে 3 কেন দিয়েছি, কারণ ভলিউমের এরর চাইছে। আপনাকে যে এররটা দেওয়া আছে সেটা কিসের এরর দেওয়া আছে, রেডিয়াসের দেওয়া আছে, তা রেডিয়াস তো একটা লেংথ, তাই না? তাহলে ভলিউম চাওয়া হলে 3 দ্বারা মাল্টিপ্লাই করব, এরিয়া চাওয়া হলে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব। কথা কি বুঝছি আমরা? আচ্ছা, এখন কেউ একজন হয়তো বা কমেন্ট করছিলেন স্কোয়ার করব না স্কোয়ারে। আচ্ছা, এরিয়া মানে স্কোয়ার ঠিক আছে, বাট যখন আমরা এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করব তখন আমরা স্কোয়ারে না, আমরা সামনে 2 দ্বারা মাল্টিপ্লাই, 3 দ্বারা মাল্টিপ্লাই করব, বুঝছেন? এগুলো আলাদা সূত্রই আছে, এগুলো আলাদা সূত্র আছে, আমি জাস্ট তোমাকে সহজভাবে এই জিনিসটা বলছি। এখন এই ক্যালকুলেশন তো আপনারা পারবেন, এই ক্যালকুলেশন কি আপনারা পারবেন না? এটা কত হয় আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন যে এখানে 3 আর এখানে 0.2 কত হচ্ছে, 0.6, আচ্ছা ইন্টু 100, তাহলে এটা কত হয়, 60, আর এখানে হচ্ছে 2.5, 0.6 আর 100 মাল্টিপ্লাই করলে কত হয়, 60, আর নিচে হচ্ছে 2.5। তো এখন এটা যদি করি, উপরে হয় 600 আর এখানে হয় 25, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 5 দিয়ে করলে হচ্ছে 5 12 60, আর এটা হচ্ছে কত, 5 10 2, তাহলে হচ্ছে 4 5 20, 24%।
এটা কিন্তু হাতে হাতে একদম ক্যালকুলেটর ছাড়া করতে পারছি 24%। এই যে ইনকিয়াদ 24% বলে দিছে আমার আগেই, সে খুব তাড়াতাড়ি করে ফেলছে, ধন্যবাদ ইনকিয়াদ। তাহলে হচ্ছে আমরা এই কুইজটাতে আমরা একটু অ্যাটেন্ড করি তো সবাই। আচ্ছা, আপনারা বেশিরভাগ এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনস্ট্রুমেন্টাল এরর? দেখেন মেডিকেল 21-22 আসা কোয়েশ্চেন, খুব কঠিন না, জাস্ট চারটা নাম তুলে দিছে। তো সামনে বার আসলে আবার বলতে পারে কোনটা নিচে কোনটা হচ্ছে আপনার লেভেল এরর, বা কোনটা কোন মেশিনে হচ্ছে আমরা জিরো এরর পাই, স্লাইড ক্যালিপার্সে কোন ধরনের এরর পাই, তাই না? তো এটা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল এরর, তো আমরা জানি লেভেল, জিরো আর ব্যাকলেশ। তাহলে ইন্ডেক্স এরর হচ্ছে কি আপনার ইনস্ট্রুমেন্টাল না। এটা কোন ধরনের এরর বলেন তো? ইন্ডেক্স, এটা হচ্ছে কি আপনার পার্সোনাল এরর যেটা আর কি, ঠিক আছে? আমরা 2 নম্বরে যেটা পড়েছিলাম, এই যে 2 নম্বরে যেটা পড়ছিলাম যে পার্সোনাল এরর অথবা অবজারভেশনাল এরর, এটার ভিতরে আমরা 5টা টাইপের জাস্ট নাম পড়লেই হবে, আপনারা পাবেন বই বা মেডিটেক্সে জাস্ট নাম দেওয়া আছে আপনাদের।